যদি আমাদের থাকতো তাহলে কিন্তু আমরা এই ভ্যালিডেশনের ফিচারটা পেতাম না, অর্থাৎ ইমেলটা ঠিক কি ভুল সেটা কিন্তু আমরা বুঝতে পারতাম না। কারণে আমরা ইনপুট টাইপ ইমেলটা ইউজ করব, যেখানে আমাদের যদি কোনো ইনপুট দেয়, ইমেল ইনপুট দেয়, সেটা যেন আমাদের ভ্যালিডেট করে, অর্থাৎ সেটা ভুল কি ঠিক সেটা যেন আমরা বুঝতে পারি। এবার আপনাদের অনেকের কোশ্চেন ছিল, স্যার ওই যে ইনপুট ট্যাগের মধ্যে অর্থাৎ এরকম একটা ইনপুটের মধ্যে কিছু লেখা থাকে যে ইজি, অর্থাৎ একটা এক্সাম্পল দিয়ে কিছু একটা লেখা থাকে যে এরকম একটা ফরম্যাটের ইমেল তোমার লিখতে হবে, সেটা স্যার কি করে লিখি? সেটা আমি এখন দেখাচ্ছি। সেটা হচ্ছে ইনপুট ট্যাগের মধ্যে থাকবেন, অর্থাৎ এই যে গ্রেটার দ্যানের মধ্যে আর এই যে টাইপের যে লাস্ট কোটেশন তার মাঝখানে একবার ক্লিক করবেন, এরকম করে করে একটা স্পেস দেবেন। এখানে আমরা অ্যাট্রিবিউট লিখতে পারি, তো এখানে আমরা লিখবো প্লেস হোল্ডার। কি লিখবো সবাই দেখুন, প্লেস হোল্ডার। প্লেস হোল্ডারের মধ্যে আপনারা গিয়ে যা লিখবেন সেটা আপনার এই ইনপুট ট্যাগের মধ্যে দেখাবে। কি দেখাবে? ধরুন আমার ইমেলের ফরম্যাট, অর্থাৎ ধরুন ইমেল, অর্থাৎ দাঁড়ান এরকম করে লেখা যায় name@email.com। সেভ করব। আমার এখানে name@email.com-টা দেখাচ্ছে, কারণ কি আমি ইউজারকে বলতে চাইছি যে ইমেল যদি কেউ ইনপুট করে তাহলে যেন এরকম একটা ফরম্যাটে সেটা হয়। এটা আমরা কিন্তু ডেইলি লাইফে অনেক জায়গায় দেখেছি, এটা খুবই একটা হ্যান্ডি জিনিস। সেই কারণেই প্লেস হোল্ডারটা ইউজ করা আমাদের কিন্তু খুব দরকার। প্লেস হোল্ডার সিম্পল কিচ্ছু না, আমরা যেমন টাইপ লিখেছিলাম, টাইপ এই যে ইমেল, সেরকমই প্লেস হোল্ডার বলে একটা স্পেশাল অ্যাট্রিবিউট এইচটিএমএল এর ভেতর কিন্তু আছে, যেটা আমাদের কি করে, যেটা আমাদের এরকম একটা জিনিস লিখতে সাহায্য করে। অর্থাৎ আমাদের ফর্মের ভেতর যে ইনপুট ট্যাগ গুলো থাকে তার মধ্যে দেখবেন কিছু এরকম গ্রে কালারের কিছু একটা লেখা থাকে, এখানে যদি আমরা কিছু টাইপ করি সেটা কিন্তু মুছে যায়। এটা আমরা কিন্তু সবাই ডেইলি লাইফে দেখেছি। সেটাকেই করার জন্য আমরা ইউজ করি প্লেস হোল্ডার। ভালো করে দেখবেন, প্লেস হোল্ডার বলে এই অ্যাট্রিবিউটটা আমরা ইউজ করি। এখানে গিয়ে আমরা যদি এবার যেটা দেখাচ্ছিলাম ইমেল ইনপুট টাইপের কাজ কি, এখানে গিয়ে ধরুন আমি এই ফরম্যাটে ইমেলটা দেবো না, আমি শুধুমাত্র লিখবো আমার নাম। এটা কি কোনো ধরনের ইমেল? কোনো রকমের কিন্তু এটা একটা ইমেল না, এটা একটা জাস্ট একটা টেক্সট, অর্থাৎ আমার নাম জাস্ট। আমি যদি এটাকে এবার সাবমিট করার চেষ্টা করি, আমাকে দেখবেন একটা এরর দিচ্ছে অথবা ওয়ার্নিং দিচ্ছে যে প্লিজ ইনক্লুড অ্যান @ ইন দ্য ইমেল অ্যাড্রেস। তার মানে আমার এখানে একটা অ্যাড্রেস দিতে হবে। এবার যদি আমি আবার সাবমিট করার চেষ্টা করি, এবার কি বলবে যে প্লিজ এন্টার আ পার্ট ফলোইং @ অর্থাৎ এই সাইনের পরে আমাদের নিশ্চয়ই কিছু একটা লিখতে হবে, যেমন gmail.com, outlook.com, apple.com, microsoft.com, যা খুশি আপনি লিখতে পারেন, ইমেল আপনার যেখানে আছে। তো আমি গিয়ে এখানে লিখবো gmail.com। যেই লিখবো, যেই সাবমিট করবো, আমার ফর্মটা রিফ্রেশ হয়ে যাবে এবং ডেটাটা সাবমিট হয়ে যাবে। এটাই হচ্ছে ভ্যালিডেশন। অর্থাৎ এই ফর্ম ট্যাগের আন্ডারে আমরা যদি এরকম কোনো ইনপুট টাইপ ইমেল ইউজ করি, তাহলে আমরা যখন এই ইনপুট টাইপ সাবমিট, অর্থাৎ এই সাবমিট বাটনে যখন আমরা ক্লিক করব, তখন আমাদের এটা ভ্যালিডেট করবে যে এটার মধ্যে ডেটাটা যেটা আছে সেটা ঠিক কি ভুল। বলতে পারলাম? এটাই হচ্ছে ইনপুট টাইপ ইমেল ইউজ করার ফল, আর এটাই হচ্ছে ফর্ম ট্যাগ ইউজ করার ফল। ফর্ম ট্যাগ একটা স্পেশাল ট্যাগ যেটা ইউজ করা হয় এরকম টাইপের ভ্যালিডেশনের জন্য এবং ডেটা সাবমিট করার জন্য। ফর্ম আমরা জীবনে প্রচুর ইউজ করব, সেই কারণে ভালো করে একটু দেখে নেবেন, নিজেরা ট্রাই করবেন। প্রথম কথা আমি যেটা বলি, নিজেরা একবার ট্রাই করুন, সেম আমি যে কোডটা লিখেছি সেটা একবার নিজে লিখবেন। লেখার পর আপনি দেখুন যে ভুল ইনপুট দিলে আমার কি সেটা সাবমিট হচ্ছে কি হচ্ছে না। আমি এখানে আবার হাবিজাবি কিছু একটা টাইপ করি, সাবমিট করবো, আবার আমাকে এররটা থ্রো করবে। এটা একটা ওয়ার্নিং, এরর না। এইচটিএমএল এ কোনো এরর হয় না, যেহেতু এটা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। এটাকে বলা হয় একটা ওয়ার্নিং, যে প্লিজ ইনক্লুড অ্যান @, অর্থাৎ যেটা আমি লিখেছি তারপরে কোনো @ সাইন নেই, সে আমাকে বলছে। বুঝতে পারলাম? এবার লাস্ট যেটা আমাদের হচ্ছে ইনপুট টাইপ ইউআরএল। ইনপুট টাইপ ইউআরএল সেভ করি। এটাও একটা মজার জিনিস। এখানে আমি একটা প্লেস হোল্ডার আবার ইউজ করছি। প্লেস হোল্ডারের মধ্যে কি দেবো, যে ধরুন www এরকম আমাদের ফরম্যাটটা দিতে হবে, https ধরুন google.com, এটা আমাদের ফরম্যাটিং, কিন্তু আমি ফরম্যাটিং এর জন্য ইউজ করছি, অথবা domain.com, এটা আমাদের ডোমেনের নাম দিতে হবে, তারপর .com.in যা খুশি আপনি দিতে পারেন। এখানে আমার এটা চলে এসেছে। এবারে এর মধ্যে গিয়ে আমি যদি কোনো ভুল ডোমেন লিখি, ধরুন আমি লিখছি গুগল, এটা কোনোদিন কি একটা ডোমেন অথবা কোনো একটা ইউআরএল কি আমরা এটাকে বলতে পারি? সবাই নিজের মনে মনে একবার বলে নিন, এটা কিন্তু কোনো ভ্যালিড একটা ইউআরএল না, এটা জাস্ট একটা নাম। আমি আবার এটাকে যখন সাবমিট করার চেষ্টা করবো, এটা আমাকে একটা এরর থ্রো করবে। এরর না, ওয়ার্নিং। যেই সাবমিট করবো আমাকে আবার একটা ওয়ার্নিং দেবে, কি বলবে, প্লিজ এন্টার আ ইউআরএল, অর্থাৎ এটা একটা কোনো ইউআরএল না। যদি আমাদের ইউআরএল লিখতে হয় তাহলে আমাদের এই ফরম্যাটটা ফলো করতে হবে, https দিয়ে তারপর ডোমেন, যেটা আমাদের google.com, facebook.com, .com এরকম কিছু একটা লিখতে হবে, তাহলে আমাদের ওটা
ভ্যালিড একটা ইউআরএল হিসেবে পরিচিতি পাবে। সেটাই আমরা করবো https ধরুন google.com। এবার আমি যখন সাবমিট করব, সাবমিট হবে কি হবে না একবার শুনি সবার কাছে, যারা এখানে আছেন, যারা এতদূর বুঝলেন, এটা আমাদের সাবমিট হবে কি হবে না শুনি। অনেকেই বলছেন হবে, তো যারা বলছেন হবে, তো এটা আমাদের হবে। দীপ কুমার বাবু একটু দেখুন, ওটা আমাদের হবে, কারণ কি বলি, কারণ আমরা কিন্তু ফরম্যাটিংটা ফলো করেছি। আমাদের ফরম্যাটিং কি ছিল, https লিখতে হবে, domain.com অর্থাৎ ডোমেন দিতে হবে আমাদের একটা। ডোমেনটা কি টাইপের হবে, ডোমেনটা হবে কিন্তু আমাদের google.com facebook.com এরকম ধরনের যে কোনো একটা ডোমেন। তো এখানে গিয়ে যদি আপনি ডোমেন এরকম করে লেখেন, এই ফরম্যাটিং এ যদি লেখেন, তাহলে কিন্তু আমাদের ফর্মটা সাবমিট হবে। দেখি আবার লিখি :google.com, সাবমিট করব, কোনো এরর মারলো না, কোনো ওয়ার্নিং আমাকে দিল না, সাবমিট হয়ে গেল। সাবমিট কেন হলো, কি করে মানে বুঝবো যে সাবমিট হয়েছে কি হয়নি? সাবমিট করার সাথে দেখবে পেজটা একবার রিফ্রেশ হয়ে যাবে, অর্থাৎ এখানে যে ডেটাটা ছিল সেটা আর দেখাবে না। সেইভাবেই বুঝবো যে ওটা সাবমিট কিন্তু আমাদের হয়ে গেছে। এটাই আমাদের ফর্ম ট্যাগ, সিম্পল। ফর্ম একটা স্পেশাল ট্যাগ যেটা আমাদের ফর্ম ক্রিয়েট করতে সাহায্য করে, আর এই ধরনের ছোটখাটো ভ্যালিডেশন কিন্তু আমরা করতে পারি। এবার এটা আমাদের কিন্তু জাস্ট বলতে পারে 10% ভ্যালিডেশন। ফ্রন্ট এন্ডে ভ্যালিডেশন কিন্তু আরো অনেকভাবে আমাদের করতে হবে, কারণ HTML এর ডিফল্ট ফিচার, এটাকে কিন্তু বাইপাস করা যায়। এই বাইপাসিং এর যে মানে প্রসেস, সেটাও কিন্তু খুবই সিম্পল, কিন্তু সেটা আমি এখন দেখাবো না, কারণ ওটা দেখালে এখন অনেকেই হয়তো মানে ঘাবড়ে যাবেন যে স্যার এটা তাহলে আমরা কেন করছি। বাইপাসিং গুলো যাতে আটকানো যায় সেই কারণেই সার্ভার সাইড রেন্ডারিং অথবা বলতে পারেন সার্ভারের মধ্যে HTML রান করানো হয়। সেখানে আমাদের যে সার্ভার থাকে, যেখানে আমাদের ডেটাটা যায়, সেই ডেটাটাকে আমরা আলাদা করে ভ্যালিডেট করি, যে সেটা ভ্যালিড কি ভ্যালিড না সেটা আমাদের কিন্তু সার্ভারে গিয়ে তখন সেটাকে আমরা লিখি, সেটারও একটা আলাদা প্রসেস। বাট HTML এর প্রথম থেকে একটা সুন্দর ভ্যালিডেশন আমাদের প্রোভাইড করে, সেটাই কিন্তু এখানে দেখানো ছিল। ওকে, নেক্সট আমাদের কি আসছে দেখি। নেক্সট আমাদের আছে লেবেল ট্যাগ। লেবেল ট্যাগ কোনগুলো? ফর্মের আমাদের যে এটা একটা ডোমেন, অর্থাৎ এটা একটা ইউআরএল দিচ্ছি, তার উপরে তো একটা লেখা থাকে যে এন্টার আ ইউআরএল, এন্টার বলতে পারেন ইমেল, এন্টার ইওর পাসওয়ার্ড, তারপরে এন্টার ইওর ডেট অফ বার্থ। এই জিনিসগুলো কি আমরা সব জায়গায় দেখি? অর্থাৎ এই জিনিসটা এখানে দেখুন জেন্ডার বলে যে লেখাটা আছে, অর্থাৎ আমি এটা দেখে বুঝতে পারছি কি নিচের যে ইনপুট ফিল্ডটা আছে সেটার মধ্যে আমাদের জেন্ডারটা প্রোভাইড করতে হবে। এখানে যে ডেট অফ বার্থ লেখাটা আছে উপরে দেখুন, ডেট অফ বার্থ লেখাটা দেখে আমরা কি বুঝছি নিচে, যে এটা একটা ডেট অফ বার্থ আমাদের দেওয়ার জায়গা। তো এই যে ডেট অফ বার্থ, এই যে জেন্ডার, এগুলোকে কি দিয়ে বানানো হয় স্যার? এগুলোকে বানানো হয় লেবেল ট্যাগ দিয়ে। লেবেল ট্যাগও খুব ইম্পর্টেন্ট একটা টপিক, কারণ লেবেল ট্যাগ ফর্মের সাথে ইউজ করা হয়, আর এখানে লেবেল ট্যাগটা ইনপুটের সাথে ইউজ করতে হবে। আমরা যে পি ট্যাগ, এইচ ট্যাগ, H1 ট্যাগ ইউজ করছিলাম, সেগুলো কিন্তু এবার আমাদের বর্জন করতে হবে। কোথায় বর্জন করতে হবে? এইরকম ফর্মের ভেতর। ফর্মের ভেতর আমরা আর পি ট্যাগ, H1 ট্যাগ ইউজ করবো না। আমরা এবার কি ইউজ করবো? লেবেল। লেবেল লিখবো, এখানে একটা দেখবেন ফর বলে একটা অ্যাট্রিবিউট দেবে আমাদের, এটারও কিন্তু কাজ আছে। ফার্স্টে আমরা এটা কি বানিয়েছি, একটা ধরুন ইউআরএল এর জায়গায় আমি এটাকে এখন ইমেল করে দিই। আমরা শুধু চেঞ্জ করলাম টাইপটাকে, অর্থাৎ ইমেল। আমি প্লেস হোল্ডারটাকে আপাতত রিমুভ করছি, প্লেস হোল্ডারটা আমরা এখন লাগবো না, কারণ আমাদের লেবেলটা থাকবে। এখানে লেবেলের ভেতর আমরা কি দেবো? এন্টার ইওর ইমেল, এন্টার ইওর ইমেল। সেভ করি, আমাদের এখানে দেখাচ্ছে এন্টার ইওর ইমেল। এবার এর মধ্যে তার মানে আমাদের কি দিতে হবে? এর মধ্যে আমাদের ইমেল দিতে হবে। এবার আপনারা অনেক জায়গায় দেখেছেন যে এরকম এন্টার ইওর ইমেলের ওপরে, এই যে লেখাটার ওপরে ক্লিক যখন আমি করবো, তখন নিচের বক্সটা হাইলাইট হয়। এটা আমরা কোন কোন জায়গায় দেখতে পাই? বড় বড় গভর্নমেন্টের ওয়েবসাইটে যাবেন, যেখানে আপনারা কোনো ডেটা সাবমিট করবেন, অর্থাৎ ফর্ম ফিল আপ করবেন, সেখানে গেলে কিন্তু আপনারা এই জিনিসটা দেখতে পারবেন। অর্থাৎ যেখানে অনেক ইনপুট ফিল্ড থাকবে, সেখানে আপনি শুধুমাত্র টেক্সটের উপরে ক্লিক করে আপনার নিচের ইনপুট ফিল্ডটা কিন্তু হাইলাইট হয়ে যাবে। অর্থাৎ যখন আমি এখানে ক্লিক করব, আমার এখানে ইনপুট দেওয়ার জায়গা আমাদেরকে বলে দেবে যে এটার মধ্যে ইনপুট দিতে হবে। সেটা আমরা কি দিয়ে করি স্যার? সেটা আমরা করি লেবেলের এই ফর অ্যাট্রিবিউট দিয়ে। এই ফরের ভেতর আমরা একটা স্পেশাল বলতে পারি একটা টেক্সট আমরা প্রোভাইড করি, এটাকে বলা হয় ফর, মানে হচ্ছে জন্য। অর্থাৎ এই লেবেল ট্যাগটা সিম্পল ভাষায় বুঝুন, এই লেবেল ট্যাগটা কোন ইনপুট ফিল্ডের জন্য সেটা আমরা এখান থেকে বোঝাই। এখানে এই লেবেল ট্যাগটা আমরা কোন ইনপুট ফিল্ডের জন্য বানাচ্ছি, সবাই নিজের মনে মনে একবার রিপিট করুন। আমরা বানাচ্ছি এই যে নিচের টাইপ ইমেল, যেটা অর্থাৎ আমি এই লেবেলটা কার জন্য বানাচ্ছি? নিচের টাইপ ইমেলের জন্য। এখানে গিয়ে ফরের ভেতর গিয়ে আমি যদি একটা স্পেশাল কিছু একটা লিখি, স্পেশাল কি, আমরা এখানে গিয়ে লিখবো ধরুন ইমেল ইনপুট।
এটাই লিখতে হবে এর কোনো মানে নেই, আপনি রাম শাম যদু মধু যা খুশি লিখতে পারেন। কিন্তু এটা লেখার কারণ কি, কারণ কোনো ডেভেলপার যদি আপনার কোডটা দেখে তখন যেন সে ফরের মধ্যে যদু মধু আরো না দেখতে পারে, তাহলে কিন্তু সে ডেভেলপারকে বলবে যে কে লিখেছে এই জঘন্য কোড। সেই কারণে আমরা একটা কিছু ডিসক্রিপটিভ লিখি। ডিসক্রিপটিভ কথার অর্থ হলো যেটা আমরা দেখে বুঝতে পারি যে এটা কিসের জন্য। এই ফরের ভেতর আমরা যখন দেখছি ইমেল ইনপুট, তখন আমি দেখেই বুঝতে পারছি এটা একটা ইনপুট ইমেল টাইপের জন্য, সেটা দেখে কিন্তু আমি ফর দেখে বুঝতে পারছি। এবার এটা শুধু লিখলেই হবে না, এবার আমাকে এই ফরের ভেতর আমরা যেটা লিখলাম সেটার একটা আইডি বানিয়ে আমাদের ইনপুটকে প্রোভাইড করতে হবে, তাহলেই দুটো বলতে পারেন একে অপরের সাথে লিংক হয়ে যাবে। কিভাবে করব? ফরের ভেতর আমরা কি লিখেছি, ইমেল ড্যাশ ইনপুট, আমরা এটাকে কপি করে এখানে একটা আইডি অ্যাট্রিবিউট প্রোভাইড করব, এখানে আমরা দেবো আইডি, দিয়ে এখানে দেবো ইমেল ড্যাশ ইনপুট, যেটা আমরা উপরেই দিয়েছি, অর্থাৎ যেটা আমরা উপরে লেভেলে ফরে প্রোভাইড করেছি। এবার যদি আমরা এটাকে সেভ করি, আমরা যখন এই টেক্সটের উপরে ক্লিক করবো দেখবেন নিচেরটা হাইলাইট হবে। ক্লিক করি, হলো। আবার রিফ্রেশ করি দেখি একবার। আমি এই এখানে মাউসটাকে ফলো করবেন একবার, মাউসটা মাঝে মাঝে বড় হয়ে যায়। হ্যাঁ, এখানে ইন্টারিয়র ইমেলের উপরে ক্লিক করব, আমার নিচের এই বক্সটা হাইলাইট হবে। হচ্ছে, যতবার ক্লিক করবো ততবার দেখুন হাইলাইট হবে। এটাই আমরা অ্যাচিভ করি এই জিনিসটা দিয়ে, ফর তার সাথে আইডি। ফরের ভেতর যা দেবো আইডির ভেতরে সেটাই আমাদের প্রোভাইড করতে হবে, তাহলে দুটোই আমাদের সিমিলার হয়ে যাবে। ব্যাস, এইটুকুই। আজকে আমরা নতুন কিছু শিখবো। রিক্যাপ হয়ে গেছে, রিক্যাপ আমাদের ডান। বোঝাতে পেরেছি কি পারিনি একবার দেখি, বুঝতে পেরেছেন কি পারেননি একবার কুইকলি আমাকে বলুন, যা যা রিক্যাপ করালাম। ওকে, তাহলে রিক্যাপ ডান। এবার আমরা এগিয়ে যাব আজকের ক্লাসে। অর্থাৎ আজকে আমরা যা করব, আজকে আমরা করব নতুন কটা ট্যাগ, আমি বলি 3টে ট্যাগ আমরা দেখব। 3টে ট্যাগ একই রকম, 3টের এক কাজ একই রকম, সেই জন্য 3টেকে আমি একসঙ্গেই রেখেছি। 3টে ট্যাগ হলো, একটা হলো ওএল ট্যাগ, একটা ইউএল ট্যাগ, আর একটা হচ্ছে এলআই ট্যাগ। ওএল, ইউএল আর হচ্ছে এলআই। এই 3টে ট্যাগের কাজ কি সেটা একবার কুইকলি এখানে দেখুন লেখা আছে। এগুলি হলো লিস্ট ট্যাগস। লিস্ট ট্যাগস, লিস্ট কথার অর্থ হলো আমরা যেমন বাজারের ফর্দ লিখি যেখানে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার করে আমাদের জিনিসপত্রের লিস্ট থাকে একটা, ঠিক সেরকম এই লিস্ট ট্যাগের মাধ্যমে কিন্তু আমাদের ওয়েবসাইটে ঠিক ওরকম কিছু ফর্দ আমরা বানাতে পারি। আপনারা অনেক ওয়েবসাইট ভিজিট করেছেন যেখানে এরকম বুলেট পয়েন্টস থাকে, দেখবেন এরকম গোল গোল বুলেট পয়েন্টস বলে এগুলোকে। তো এই যে বুলেট পয়েন্টস গুলো আপনারা কি দেখেছেন কি দেখেননি একবার শুনি। আমরা কি এই বুলেট পয়েন্টসটা চিনি, হ্যাঁ কি না একবার বলুন তো আমাকে। এগুলোকে আমরা বুলেট পয়েন্টস বলি, অর্থাৎ এই যে গোল গোল এই যে জিনিসগুলো লিস্ট বানানোর জন্য যেগুলোকে আমরা বলি, এই গোল গোল ফোঁটাগুলোকে আমরা দেখেছি আমাদের ওয়েবসাইটে। এগুলো হচ্ছে একটা লিস্ট, অর্থাৎ আমাদের ওয়েবসাইটে যদি এরকম কোনো লিস্ট অ্যাড করতে হয় যেখানে আমাদের এরকম বুলেট পয়েন্টস দিয়ে কিছু লেখা থাকবে, তাহলে আমাদের ইউএল এলআই অথবা ওএল এলআই এই 3টে ট্যাগ আছে। এটা হচ্ছে একটা নন সেমান্টিক এইচটিএমএল ট্যাগ। কেন? কারণ এর নাম দেখে কিন্তু এদের একটা ফুল ফর্ম আছে, অর্থাৎ ওএল মানে একটা জিনিস, ইউএল মানে একটা জিনিস, এলআই মানে একটা জিনিস, সেটা আমরা কিন্তু এক নজরে দেখে বুঝতে পারছি না এটা কি কাজ করে। সেই কারণে এগুলো নন সেমান্টিক, কারণ এগুলো এক নজরে আমাকে বলছে না এটা কি কাজ করে। এখানে দেখুন কি লেখা আছে, এগুলি হলো লিস্ট ট্যাগস, অর্থাৎ আমাদের লিস্ট বানাতে আমরা ইউজ করব এগুলোকে। তারপর এটি যাবতীয় সব ধরনের লিস্ট বানাতে দিয়ে আমি কি বোঝানোর চেষ্টা করি, যে বুলেট পয়েন্টস গুলো লেখা আছে এগুলো কিন্তু এই ধরনের ট্যাগ দিয়ে বানানো হয়। এবার চলুন দেখি কোন ট্যাগ দিয়ে কি করি আমরা। সবাই নিজের কোডে আসবেন। আজকে আমাদের নবম দিন, সবাই সিট ব্যাক, রিল্যাক্স এবং নিজের হাতে কফি অথবা পপকর্ন নিয়ে বসে পড়ুন। আজকে আমরা নতুন কিছু শুরু করতে চলেছি। চলুন তাহলে আজকের কোডে ঢোকা যাক, যেখানে আমরা ডেইলির কোড যেন বুঝতে পারি যে কোন দিনের কি কোড চলছে আমার। আজকে নবম দিন, আমি এখানে একটা নিউ ফোল্ডার ক্রিয়েট করছি, day09 html। খুলে নিলাম ফোল্ডারটা। এখানে গিয়ে আমি index.html ফোল্ডার বানাবো, ফাইল বানাবো একটা, মাই ব্যাড। বয়লার প্লেট, চলে আসো, প্রকট হয়ে যাও। এবার এখানে গিয়ে আমি এখানে একটু ফরম্যাটিং করে দিই, ডে, এটা হচ্ছে টাইটেল 09 html। ব্যাস, টাইটেলটা কোথায় দেখাবে স্যার? টাইটেলটা কিন্তু আপনারা ট্যাবের উপরে দেখতে পাবেন, অর্থাৎ
এই যে এখানে দেখছেন যে day09 লেখা আছে, সবাই দেখবেন এই day09 HTML, এটা কিন্তু আমরা ওই টাইটেল দিয়ে করে থাকি। আপনারাও ট্রাই করে দেখুন, আপনাদেরও কিন্তু জিনিসটা আসবে। এক সেকেন্ড। ওকে, তাহলে আজকে কি কি দেখবো বললাম? OL, UL, LI দুটো কিন্তু দু রকমের কাজ করে, অর্থাৎ বুলেট পয়েন্টস তৈরি করব প্রথমে, তারপরে আমরা নাম্বারিং করে দেখবো যে কোন ভাবে মানে প্রত্যেকটা এলিমেন্টকে 1 2 3 4 করে নাম্বার আমরা প্রোভাইড করব, করে তারপরে দেখবো যে কোনটা কিভাবে আমাদের আসছে। ফার্স্টে আমরা এখানে একটু কোনটা কি মানে প্রথমে ইউজ করব আমরা UL ট্যাগ, অর্থাৎ এইটা এখানে যে UL বলে যে ট্যাগটা আছে এটা আমরা ইউজ করব। এবার এই UL ট্যাগের একটা ফুল ফর্ম হয়, UL ট্যাগের একটা কিন্তু ফুল ফর্ম আছে। কি আছে স্যার? UL কথার অর্থ হলো আনঅর্ডার্ড লিস্ট। UL কথার অর্থ কি? আনঅর্ডার্ড লিস্ট। একবার লিখে দেখি, আনঅর্ডার্ড লিস্ট। জাস্ট এটা দেখানোর জন্য, এটাকে আপনারা HTML এ লিখবেন না, এটা কিন্তু কোনো ট্যাগ আনার জন্য ইউজ করছি না। UL কথার অর্থ হলো আনঅর্ডার্ড লিস্ট। UL কথার অর্থ কি? নিজেরা মনে মনে রিপিট করুন, আনঅর্ডার্ড লিস্ট। এখানে এটা ইউজ করব কি করে? সিম্পল, আমরা বডির ভেতরে HTML এর লিখবো UL। UL লিখে এন্টার প্রেস করব, আমাদের একটা UL ট্যাগ চলে আসবে ঠিক এরকম। UL ট্যাগ চলে আসলো। এবার এই UL ট্যাগটাকে আমরা ওপেন করব, অর্থাৎ এন্ডিং ট্যাগ তার সাথে স্টার্টিং ট্যাগ এর মাঝখানে গিয়ে আমরা কিছু লিখবো। এবার কি লিখবো স্যার? আমরা লিখবো একটা LI ট্যাগ। এই LI ট্যাগের ভেতর আপনি কিছু একটা লিখে দেখুন। কি লিখে দেখি, কি লেখা যায়? কি লেখা যায়? ধরুন আমি আমার নাম লিখছি, সিম্পল অ্যাজ দ্যাট, ঐন্দ্রিল গোলদার। সেভ করি, দেখা যাক কি আসে। সেভ করলাম, আমাদের একটা বুলেট পয়েন্ট চলে আসলো। কি করলাম? কিচ্ছু করিনি, জাস্ট একটা UL ট্যাগ নিলাম, তার মধ্যে একটা LI ট্যাগ নিলাম। এবার ওই LI ট্যাগের ভেতর গিয়ে আমি আমার নামটা লিখলাম। সিম্পল, এই জিনিসটাকে আপনারা ফলো করুন। কি করলাম আরেকবার দেখাই। আমি লিখলাম একটা UL ট্যাগ, এই UL ট্যাগের ভেতর আমি এবার একটা LI লিখবো, LI অর্থাৎ লিস্ট। LI ট্যাগের ফুল ফর্ম হচ্ছে লিস্ট। UL অর্থাৎ আনঅর্ডার্ড লিস্ট, LI অর্থাৎ লিস্ট। এই যে UL এর ভেতর আমরা একটা LI প্রোভাইড করলাম, এই LI এর ভেতর আমরা যা যা লিখবো, অর্থাৎ প্রত্যেকটা এলিমেন্টের জন্য একটা করে LI আমাদের লিখতে হবে, প্রত্যেকটা একটা করে বুলেট পয়েন্ট নিয়ে আমাদের আউটপুটে দেখাবে। কেমন দেখে নি। আমি এখানে গিয়ে এটাকে আপাতত সেভ করছি, আমাদের আউটপুটটা ক্লিয়ার হয়ে যাবে। এখানে দেখুন একটা LI নিলাম, সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু একটা বুলেট পয়েন্ট দিয়ে দিয়েছে অলরেডি। এখানে আরো আমি LI বানাতে পারি, সেই LI এর কিন্তু এক একটা করে বুলেট পয়েন্ট দেবে। দেখুন এখানে আরেকটা বুলেট পয়েন্ট এসছে, আরেকটা নিই, আবার নেব, আরেকটা বুলেট পয়েন্ট এসছে। এবার আপনারা এই জিনিসগুলো ট্রাই করে দেখুন, কেননা কোড সবসময় ট্রাই করেই ভালো বোঝা যায়, সেই কারণেই বলছি। LI এর ভেতর গিয়ে আমি আমার নাম লিখছি, সেভ করব, একটা LI আসলো, অর্থাৎ একটা বুলেট পয়েন্ট দিয়ে আমার নাম আসলো। তারপরে আমি আরেকটা লিখতে পারি, কি লেখা যায়? ধরুন বিশ্বাস কোম্পানি, সেভ করব, সেটাও আসলো। আরেকটা আমি লিখতে পারি, কি লিখতে পারি? ওয়েব ডেভেলপমেন্ট, সেভ করব, সেটাও আসলো। সিম্পল, UL লিখলাম, তার ভেতরে তিনটে LI ট্যাগ লিখে তিন রকমের ইন্ডিভিজুয়াল ডেটা আমি প্রোভাইড করলাম। কি কি তার মধ্যে? প্রথমে আমার নাম আছে, দেখুন এটা একটা বুলেট পয়েন্ট নিয়ে আসলো। তারপরে আছে বিশ্বাস কোম্পানির নাম, সেটাও একটা বুলেট পয়েন্ট নিয়ে আসলো। তারপরে আছে একটা ওয়েব ডেভেলপমেন্ট, সেটাও একটা বুলেট পয়েন্ট নিয়ে আসলো। এবার আপনারা এর মধ্যে গিয়ে লরেম ইপসামও লিখতে পারেন, সেটাও হবে। কেমন? লরেম ইপসাম আমরা সবাই লিখতে পারি, তাহলে আমাদের একটু প্যারাগ্রাফ হিসেবে দেখতে পারবো, কারণ বুলেট পয়েন্ট আমরা পরীক্ষায় এই জন্য ইউজ করতাম। পরীক্ষার খাতায় কিন্তু আমরা প্যারাগ্রাফের জন্য এরকম ছোট ছোট বুলেট পয়েন্ট আমরা ইউজ করতাম। কেমন? এখানে লিখবো লরেম, ধরুন 50, সেভ করব, লরেমটি চলে আসলো। আমি আরেকটা LI বানাতে পারি, এর মধ্যে গিয়ে আমি আবার একটু কিছু লিখবো, লরেম 40, আবার সেভ করব, আরেকটা বুলেট পয়েন্ট চলে আসলো। ঠিক এরকম নিজেরা ট্রাই করুন, নিজেরা ট্রাই করলে আরো ভালো বুঝতে পারবেন। এখানে গিয়ে আমি আবার লিখতে পারি গরুর রচনা, রচনা, সেভ করি, গরুর রচনা, তার সাথে আমাদের পয়েন্ট করে করে এবার কিছু আমরা দেখাচ্ছি। বলতে পারলাম স্যার UL ট্যাগ। এবার UL ট্যাগের ভেতরেও কিছু ভেরিয়েশন হয়, অর্থাৎ UL যে আমরা শুধুমাত্র গোল বুলেট পয়েন্ট দেখছি এটা না, UL ট্যাগেরও কিন্তু চৌকো বুলেট পয়েন্ট হয়, তারপরে আমাদের আরেকটা হয়, অন্য একটা বুলেট পয়েন্ট আছে, সেটাও দেখাবো। বাট এটা কি আমি বোঝাতে পেরেছি? একই না একবার শুনি সবার কাছে যারা যারা আছেন। UL তার সাথে ব্যাস, আর কিচ্ছু না। নিজেরা একবার ট্রাই
সিএসএস করব, সেই জন্য সবাই এক্সাইটেড থাকবেন, এটা আমি স্পয়লার দিলাম। তো সবাই এক্সাইটেড থাকবেন, কাল থেকে আমরা সিএসএস শুরু করব। এবার এলআই ট্যাগ যদি আমাদের হয়ে যায়, এখানে দেখুন একটা জিনিস, এখানে আমাদের গোল বুলেট পয়েন্ট আসছে। এখানে আমরা এই যে গোল বুলেট পয়েন্টটাকেও কিন্তু চেঞ্জ করতে পারি। কিভাবে চেঞ্জ করতে পারি? সবাই ইউএল ট্যাগের উপরে একবার ক্লিক করবেন, ইউএল ট্যাগের মধ্যে ক্লিক করবেন, ইউএল ট্যাগের যে স্টার্টিং ট্যাগটা আছে তার উপরে একবার ক্লিক করবেন, অর্থাৎ এই যে এখানটায় এখানে একটা স্পেস দেবেন যেখানে আমাদের একটা গ্রেটার দেন থাকে, আমরা জানি, অর্থাৎ আমাকে এখন এর মধ্যে কিছু অ্যাট্রিবিউট লিখতে হবে। অ্যাট্রিবিউটের মানে আশা করি সবার কাছে ক্লিয়ার। অ্যাট্রিবিউট মানে হচ্ছে যে কোনো ট্যাগের শক্তিকে আমরা বাড়াচ্ছি। কেমন করে? এইচটিএমএল আমাদের বাই ডিফল্ট গোল বুলেট পয়েন্ট দিচ্ছে, আমার ধরুন চৌকো লাগবে, কি করব? আমি এখানে লিখবো টাইপ। টাইপ লিখে আমি যদি এখানে স্কোয়ার করি, সেভ করব, আমাদের কিন্তু গোলটা চেঞ্জ হয়ে চৌকো হয়ে যাবে। কি করলাম আরেকবার বলি, ইউএল ট্যাগের ভেতর আমাদের যে স্টার্টিং ট্যাগটা থাকে সেখানে একবার সবাই ক্লিক করবেন, অর্থাৎ এর মধ্যে কি আমরা কি লিখবো, আমরা লিখবো একটা অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউটের নাম কি? টাইপ, যেটা আমরা ইনপুট ট্যাগে অলরেডি দেখেছি। এই টাইপটা কিন্তু ইনপুট ট্যাগের টাইপের থেকে আলাদা হবে, জাস্ট এটা ইউএল এর টাইপ। ওটা ছিল ইনপুট ট্যাগের টাইপ, এটা হচ্ছে ইউএল ট্যাগের টাইপ। এর মধ্যে কি আমরা লিখবো স্কোয়ার, সেভ করব, আমাদের এই গোলটা চেঞ্জ হয়ে চৌকো হয়ে যাবে। সবাই আশা করি সেটা দেখতে পাচ্ছে। এখানে গিয়ে যদি আবার আপনাকে গোলটা চাই, অর্থাৎ তখন আমরা কি করব, সার্কেল, সেভ করব, আমাদের দেখবেন একটা আউটলাইন আলা সার্কেল চলে আসছে। এখানে একটা আউটলাইন দিয়ে একটা সার্কেল আসছে, সবাই আশা করি দেখতে পাচ্ছে। আমি একটু জুম ইন করি, ভালো করে দেখবেন এই জায়গাটা, এইখানটা সবাই দেখবেন, এখানে একটা সার্কেল লিখলাম, একটা আউটলাইন দিয়ে একটা গোল আসলো। এখানে গিয়ে যদি আমি এবার লিখি ডিস্ক, সেভ করব, আবার সেই আউটলাইনটা বন্ধ হয়ে অর্থাৎ ভরাট হয়ে গেল, যাকে ফিল বলে। ফিল অর্থাৎ ভরাট হয়ে আমাদের যে গোলটা আসে সেটাকে বানাই আমরা ডিস্ক দিয়ে, অর্থাৎ এটাই হচ্ছে বাই ডিফল্ট আমাদের প্রথম থেকেই থাকে। এটাকে যদি আমাদের চেঞ্জ করতে হয়, ডিস্কটাকে এবার ধরুন আমাকে লাগবে সার্কেল, সার্কেল লিখবো টাইপের মধ্যে, সেভ করব, গোলটা আমাদের মাঝখানে ফাঁকা হয়ে যাবে, একটা আউটলাইন দিয়ে একটা সার্কেল আমাদের দেবে। এটা দেখতে একটু সুন্দর লাগছে, একটু মডার্ন লাগছে, দেখি একটু জুম আউট করি, আমি একটু মডার্ন লাগছে। এখানে গিয়ে যদি আমার এটাও না চাই, আমি এখানে গিয়ে স্কোয়ার লিখতে পারি, এখানে গিয়ে কিন্তু এটা স্কোয়ার হয়ে যাবে। এটা আপনারা নিজেরা ট্রাই করুন। অর্থাৎ কি কি দেখলাম, সার্কেল, ডিস্ক আর স্কোয়ার, তিনটে টাইপ হয় ইউএল ট্যাগের। তিন রকম দিয়ে কিন্তু তিন রকমের আমরা এরকম আমাদের বুলেট পয়েন্ট বানাতে পারি। আমি এখানে একটা বিআর অ্যাড করছি, অর্থাৎ ব্রেক দিচ্ছি, যাতে আমাদের মাঝখানে একটু ফাঁকা থাকে। এটা কিন্তু আমরা দেখে নিলাম। বোঝাতে পেরেছি জনগণ কি কি বললাম? ডিস্ক, স্কোয়ার আর হচ্ছে আমাদের আরেকটা কি, সবাই বলুন আমাকে। ডিস্ক, স্কোয়ার দেখেছি, আরেকটা কি ছিল আমাদের? সার্কেল ছিল। খুব সুন্দর, বোঝাতে পেরেছি? সবাই কি বুঝতে পেরেছেন, হ্যাঁ কি না? রবিল বাবু, আপনি এখানে যা যা আমি করলাম সেটা করুন। ইউএল এর ভেতর টাইপ লিখুন, টাইপ লিখে স্কোয়ার অথবা ডিস্ক প্রোভাইড করুন। আপনারা তো বানানটা ভুল থাকতে পারে, সেটা একবার ম্যান্ডেটরি দেখবেন। ওকে, আমরা অ্যাটেনশন টু ডিটেল দিয়ে কাজ করছি, অর্থাৎ ছোট ছোট জিনিসপত্র আমরা দেখছি এইচটিএমএল এর ভেতর। এগুলো আমরা যদি না জানতাম আমাদের গুগল করতে হতো পরে, কিন্তু আমরা এখন জেনে গেছি। আমরা পরে যদি আমাদের মনে নাও থাকে, কিন্তু আমাদের মাথায় কিন্তু এটা থেকে যাবে যে হ্যাঁ এরকম একটা জিনিস আমাদের ছিল, তখন আমরা গুগল করলে কিন্তু সেটা আমরা পেয়ে যাবো। ওকে, এবার আমাদের আসছে নেক্সট একটা এলআই অথবা লিস্ট ট্যাগ, সেটা হচ্ছে ওএল। ইউএল আমরা দেখলাম, ওএল বলেও কিন্তু আমাদের একটা জিনিস হয়। এবার ওএল ট্যাগের ফুল ফর্মটা যদি আপনারা জিজ্ঞেস করেন, স্যার ওএল মানে কি? ওএল মানে হলো অর্ডার্ড লিস্ট। ওএল মানে কি? অর্ডার্ড লিস্ট। ওএল মানে কি? ওএল কথার অর্থ হলো অর্ডার্ড লিস্ট। ওএল কথার অর্থ অর্ডার্ড লিস্ট, ইউএল কথার অর্থ হলো আনঅর্ডার্ড লিস্ট, অর্থাৎ আমরা যেটা এখন দেখলাম আনঅর্ডার্ড লিস্ট। ইউএল আমরা দেখে নিয়েছি, অর্থাৎ আনঅর্ডার্ড লিস্ট। আনঅর্ডার্ড কথার অর্থ হলো যেখানে কোনো নাম্বারিং আমাদের থাকবে না। অর্ডার্ড কথাটির অর্থ হলো যেখানে আমাদের কিছু নাম্বারিং দিয়ে আমরা কোনো লিস্ট বানাতে পারবো, অর্থাৎ 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, এইভাবে আমরা সেটাকে করতে পারি। কিভাবে করব চলুন স্যার দেখে নি। ইউএলটা আমরা জানি, এবার আমরা কি করব, ওএল লিখবো। সিম্পলি লিখবো ওএল। ওএল লিখে সেম প্রসেস, এর মধ্যে কি আমি একটা এলআই প্রোভাইড করব। দেখি, এলআই প্রোভাইড করলাম, তার আগে আমি এখানে একটা বেড়ালের রচনা লিখে নিই, তাহলে আমাদের জিনিসটা আরো ক্লিয়ার হবে, একটু ফরম্যাটিং এ থাকবে আমাদের। আমি এখানে গিয়ে লিখবো বেড়ালের রচনা, সেভ করি, নিচে আমাদের বেড়ালের রচনা চলে এসেছে। এবার দেখুন ওএল এর ভেতর যেহেতু আমি একটা এলআই প্রোভাইড করেছি,
আমাদের এখানে আমাদের এখানে 1 নাম্বার দিয়ে একটা পয়েন্ট দিয়ে দিয়েছে, যেটা বিড়ালের রচনা আমি 1 নাম্বার পয়েন্টটা লিখছি। আমি এখানে এলআইটাকে আবার আমি কপি পেস্ট করতে পারি কিভাবে, আমি এখানে যদি এটাকে সেভ করি, এখানে দেখুন এবার 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার, যতগুলো এলআই লিখবো ততগুলো আমাকে নাম্বারিং এইচটিএমএল প্রোভাইড করছে। এবার আমরা সেম প্রসেস করব, এখানে কিছু লরেম ইপসাম অ্যাড করব। প্রথম এলআই লিখবো লরেম ধরুন 20, বিড়ালের রচনা একটু ছোট লিখবো। তারপরে একটা এলআই দেবো আবার, তার মধ্যে গিয়ে দেবো ধরুন লরেম 30, এটাও সেভ করব। এখানে দেখুন একটা 1 নাম্বার 2 নাম্বার পয়েন্ট চলে এসেছে। আমি এখানে একটা বিআর ট্যাগ অর্থাৎ প্রথম এলআই এর পরে একটা বিআর দেবো, বিআর অর্থাৎ ব্রেক, তাহলে আমাদের একটু মাঝখানে ফাঁকা হয়ে যাবে। তারপরে আমি আবার একটা ব্রেক ট্যাগ দেবো, তারপরে আমি আর একটা এলআই ট্যাগ নেব, এর মধ্যে গিয়ে আমি লরেম লিখবো ধরুন 50, সেভ করি। লরেম 50 এন্টার করতে হবে আমার, মাই ব্যাড। সেভ করব। আমাদের এখানে 1 নাম্বার পয়েন্ট, 2 নাম্বার পয়েন্ট, এবার হলো 3 নাম্বার পয়েন্ট, 3টে পয়েন্ট বিড়ালের রচনা আমরা লিখে নিয়েছি। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। বিআর ট্যাগ নিয়ে কোশ্চেন থাকলে আমি বলবো দেবো, এটা হচ্ছে বিআর অর্থাৎ ব্রেক ট্যাগ, অর্থাৎ এরকম মাঝখানে স্পেস প্রোভাইড করতে আমরা বিআর ট্যাগ ইউজ করতে পারি। এটা হচ্ছে বিআর এর কাজ ব্রেক, জাস্ট আর কিছু না, এটা লাইনকে ব্রেক করে। এটা নিয়ে কোনো কোশ্চেন থাকার কথা নয়। আমাদের টপিক কি, ওএল অর্থাৎ অড লিস্ট, অর্থাৎ আমরা নাম্বারিং দিয়ে কি করে লিস্ট বানাবো সেটা আমরা দেখলাম। আপনারা এখানে আলু পেঁয়াজ ভেন্ডি মূলো যা খুশি লিখতে পারেন, বাজারের ফর্দ বানিয়ে ফেলুন, তাও হবে। আমি এখানে রচনা লিখলাম, রচনা দিয়ে আমি একটু দেখিয়ে দিলাম যে আমরা পয়েন্ট কিভাবে করি আমাদের এইচটিএমএল এর ভেতর। এখানে গিয়ে আমি একটা ইমোজি অ্যাড করে দিতে পারি, সুন্দর লাগবে আমাদের, একটু কিউট লাগবে যেটাকে বলে। এখানে সার্চ করবো ক্যাট, এখানে আমি ইমোজিটা অ্যাড করে দিলাম, সেভ করি। বেড়ালের রচনা, উপরে একটা গরুর রচনা ছিল, গরুর রচনা আমি এখানে একটা গরুর রচনা দেবো। এবার উইন্ডোজে আপনাদের কি দিয়ে এটাকে আনতে হবে এটা আমার জানা নেই স্যার, উইন্ডোজে একটু সার্চ করে নেবেন, আমার ঠিক মনে নেই। বাট ম্যাকওএসে ফাংশন আর ই প্রেস করলে আমাদের এটা দিয়ে দেয়। এখানে কাউ সার্চ করি, দেখি গরু আসে কিনা, একটা গরু এসছে, সেভ করি। গরুর রচনা বিড়ালের রচনা, এটা আমাদের টপিক না, বাট লিস্ট আমরা দেখলাম অর্ডার্ড লিস্ট, অর্থাৎ ওএল ট্যাগের ভেতর আপনারা যে এলআই গুলো ইউজ করবেন সেগুলো কিন্তু একটা করে এরকম নাম্বারিং নিয়ে চলে আসবে। বলতে পেরেছি জনগণ যারা আছেন, শুনি একটু। অর্ডার্ড লিস্ট ট্রাই করুন, ট্রাই করলে আপনারা বুঝতে পারবেন যে ওটা কি। ডেভেলপার গোলাম বলছেন ওএল ইকুয়ালস টু অর্ডার্ড আর ইউএল ইকুয়ালস টু আনঅর্ডার্ড, খুব সুন্দর, থ্যাংক ইউ স্যার, আমার কাজটা অনেকটা সহজ করে দিলেন। ইমোজিস কি করে আনলেন, ম্যাকওএসে ফাংশন ই দিয়ে আনতে হয়, উইন্ডোজে আমার খেয়াল নেই। বলছি স্যার সার্কেল স্কোয়ার এগুলোকে কালারিং করতে পারবো না, পারবেন, সিএসএস দিয়ে করতে হবে স্যার। ইমোজি বলে সার্চ দেবো না, ইমোজি বললে উইন্ডোজে আসবে না ম্যাম, ওটা আমাদের টপিক না। ইউএল ওএল এলআই বুঝতে পেরেছেন কিনা একবার বলুন, ইউএল ওএল এলআই বুঝতে পেরেছেন কিনা একবার আমাকে বলুন। স্যার বডি বিজি কালারের কাজ কি স্যার, আমি বলিনি স্যার, এখন আমি ওটা করাইনি স্যার, করালে প্রশ্নটা করবেন। ওকে, ওএল অর্থাৎ অর্ডার্ড লিস্ট, ইউএল অর্থাৎ আনঅর্ডার্ড লিস্ট, আর আমাদের এলআই অর্থাৎ যে ইউএল অথবা ওএল এর মধ্যে যে লিস্ট আমরা অ্যাড করব সেটাকে বলা হয় এলআই। ওকে, তাহলে একবার দেখি আরেকবার। এখানে আমরা কি করলাম, যদি আপনারা একজন কোশ্চেন করেছেন যে স্যার ওই স্কোয়ার আর আমার যেটাকে বলে গোল, মানে স্কোয়ার আর সার্কেলের মধ্যে চেঞ্জ করছি কি করে, ইউএল ট্যাগের পরে টাইপ বলে একটা অ্যাট্রিবিউট লিখবেন, তার মধ্যে গিয়ে সার্কেল লিখলে আপনার ওটা গোল সার্কেল হয়ে যাবে। যদি আপনি ডিস্ক লেখেন তাহলে ওটা ভরাট করা একটা সার্কেল হয়ে যাবে, আর স্কোয়ার লিখলে ওটা চৌকো হয়ে যাবে। ইউএল এর পর এরকম একটা টাইপ দেবেন, সেখানে একটা স্কোয়ার থাকবে। স্কোয়ার লেখাটা মানে হচ্ছে তার মধ্যে গিয়ে একটা মানে যে ইউএল ট্যাগে যে গরুর রচনা লিখেছি এখানে এই যে বুলেট পয়েন্টস গুলো চৌকো আসবে। এখানে গিয়ে আপনি টাইপটাকে চেঞ্জ করুন, এখানে গিয়ে লিখবেন ডিআইএসসি, সেভ করবেন, এটা গোল ডিস্ক হয়ে যাবে, অর্থাৎ গোল একটা বুলেট পয়েন্ট হয়ে যাবে। যদি আপনি লেখেন সার্কেল তাহলে আপনার এটা মানে একটা আনফিল্ড যাকে বলে, যার মধ্যে ফাঁকা চারপাশে একটা আউটলাইন আছে, সেরকম একটা সার্কেল আপনারা দেখতে পারবেন। জুম ইন করি একটু দেখুন, এটা সার্কেল লিখলে এটা আসবে। যদি আমি ডিস্ক লিখি ডিআইএসসি তাহলে আমাদের এরকমটা আসবে। যদি আমি এখানে স্কোয়ার লিখি এস কিউ এ, সরি কোথায় গেল, স্কোয়ার লিখি তাহলে আমাদের এরকম চৌকো হবে ওটা।
বোঝাতে পারলাম? নিজেরা ট্রাই করুন, তারপর যদি কোনো প্রবলেম হয় তখন আমাকে বলবেন অবশ্যই। এবার ওএল এর ভেতর দেখুন এখানে 1 নাম্বার 2 নাম্বার করে আমার পয়েন্টটা দিচ্ছে। এবার আপনি যদি চান এখানে আমি 1 2 দেবো না স্যার, আমার লাগবে কি আমি এ বি সি ডি করে আমি লিখতে চাই। সেম প্রসেস কি করবেন, ওএল ট্যাগের ভেতরে এবার একটা আপনি টাইপ প্রোভাইড করুন, টি ওয়াই পি ই টাইপ। এই টাইপের ভেতর আপনি দেখুন এখানে অপশন দিচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড 1 বড় হাতের এ, ছোট হাতের এ, বড় হাতের আই, ছোট হাতের আই। এগুলো দিয়ে আপনারা দেখতে পারবেন যে চেঞ্জেসটা কি আসছে। ওএল ট্যাগের পর একটা টাইপ লিখবেন, লেখার পর এর ভেতর গিয়ে আপনি যদি এবার লেখেন ছোট হাতের এ, যদি লেখেন ছোট হাতের এ, এটাকে একবার সেভ করবেন, এগুলো দেখবেন ছোট হাতের এ তে পরিণত হয়ে গেছে, ছোট হাতের এ বি সি। এবার আপনি এটাকে বড় হাতের এ লিখতে পারেন, সেভ করব, বড় হাতের এবিসি আসবে। এবার এবার যদি এখানে আপনি লিখেন বড় হাতের আই, তাহলে এটা রোমান হরফে চেঞ্জ হয়ে যাবে, ক্যাপিটাল রোমান হরফ যেটাকে আমরা বলি। ক্যাপিটাল আই লিখলে ক্যাপিটাল আই হবে মানে 1 2 3 করে এরকম রোমান হরফে আসবে। এবার আমি যদি এখানে গিয়ে টাইপ ছোট হাতের আই লিখি তাহলে ছোট হাতের রোমান হরফে আসবে। আবার আমি যদি ছোট হাতের 1 লিখি তাহলে আমাদের 1 2 3 4 করে আসবে। কি কি দেখলাম, আমাদের ডিফল্টে থাকে অর্থাৎ যেটা আমরা ওএল ট্যাগের প্রথম থেকেই দেখি সেটা হচ্ছে নাম্বার, অর্থাৎ এরকম 1 দিয়েই থাকে সেটাকে যদি এবার আমাদের চেঞ্জ করতে হয়, এই যে টাইপ একটা অ্যাট্রিবিউট প্রোভাইড করতে হয় অর্ডার লিস্টের ভেতর, এর ভেতরে আমরা কি লিখতে পারি, বড় হাতের এ লিখবো যদি বড় হাতের আমাদের এবিসিডি হিসেবে পয়েন্টগুলো চাই। এটাকে একবার সেভ করব, এবিসি করে আসবে বড় হাতের। এবার এই টাইপের ভেতর গিয়ে যদি আমি ছোট হাতের এ লিখি তাহলে আমাদের এটা ছোট হাতের এবিসি তে চেঞ্জ হয়ে যাবে। দেখি একবার, সেভ করলাম, ছোট হাতের এবিসি তে চেঞ্জ হলো। এবার আপনাদের যদি এখানে চাই যে না আমি রোমান হরফে চাই, তাহলে আপনারা রোমান হরফের 1 যেটাকে বলে অর্থাৎ আই কিবোর্ডে, আর রোমান হরফের যেটাকে আমরা 1 বলি, ছোট হাতের আই আপনারা এর মধ্যে গিয়ে লিখবেন। এটাকে সেভ করব, ছোট হাতের রোমান হরফে আমাদের এটা আসবে। এবার যদি আমি এটাকে বড় হাতের রোমান হরফে আনতে চাই, ক্যাপিটাল আই সেভ করব, বড় হাতের রোমান হরফে আসবে, মানে স্মল কেস ক্যাপিটাল কেস যেটাকে বলে। কি কি দেখলাম, ছোট হাতের আই, বড় হাতের আই, 1 অর্থাৎ 1 সংখ্যায় 1, ছোট হাতের এ আর বড় হাতের এ, এই 5 রকমের টাইপ কিন্তু অর্ডারড লিস্ট আমাদের দেয়। সবাই একটু ট্রাই করুন। প্রথমে ট্রাই করবেন টাইপ ছোট হাতের এ, সেভ করব, এখানে আমাদের এটা ছোট হাতের এ আসবে, এ বি সি করে আসবে। তারপর আমাদের এখানে যদি বড় হাতের এ লিখি তাহলে আমাদের এটা বড় হাতের এবিসি করে আসবে। যদি আমরা এখানে ছোট হাতের আই লিখি তাহলে আমাদের এটা ছোট হাতের রোমান হরফে আসবে। যদি আমরা এটাকে বড় হাতের অর্থাৎ ক্যাপিটাল আই লিখি তাহলে এটা আমাদের ক্যাপিটাল রোমান হরফে দেবে। এবার যদি আপনাকে আবার পুরনো 1 2 3 তে ফিরে যেতে হয় তাহলে আপনি টাইপটাকে মুছেও দিতে পারেন, অথবা এখানে একটা 1 লিখে দেবেন, 1 সংখ্যায় যেটাকে আমরা 1 বলি, সেভ করব, এটা আমাদের চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পারলাম স্যার, আমরা একটু স্ট্রাকচারড ওয়েতে করছি। এবার বুঝতে পেরেছি কি পারিনি শুনি একবার 5টা জিনিস। 1 ছোট হাতের আই, বড় হাতের আই, ছোট হাতের এ, বড় হাতের এ। ছবি আনতে চাইলে কি করব, ইমেজ ট্যাগ স্যার। ছবি মানে বুলেট পয়েন্টস কে ছবি হিসেবে আপনি চাইছেন, তাহলে হয় আপনাকে জাভাস্ক্রিপ্ট ইউজ করতে হবে, জাভাস্ক্রিপ্ট ইউজ করতে হবে, তখন ওটা সিএসএস দিয়ে আর পসিবল হবে না। বোঝাতে পেরেছি কি পারিনি সবাই একবার কমেন্ট বক্স, চ্যাট বক্স যাকে বলে, কুইকলি একবার দিয়ে দিন আমাকে, হ্যাঁ না বুঝিনি স্যার। কিচ্ছু করিনি, ওএল ট্যাগে আমরা একটা টাইপ প্রোভাইড করেছি, আর কিচ্ছু না স্যার। এইচটিএমএল এর কি আজকে লাস্ট দিন একদম? ওকে, যেটা আমরা আজকে এত পর্যন্ত জানতাম না সেটাকে আমরা আজকে জেনে গেলাম যে এইভাবে কিন্তু এইচটিএমএল এ করে। আমরা দেখেছি অনেক জায়গায়, বাট আমরা জানতাম না। একজন বলছেন বড় হাতের এ কি করে করব। আচ্ছা, আপনাকে ওই চাইছেন যে পাশে একটা ব্র্যাকেট আসবে, তাই তো? ওটা করার জন্য স্যার আপনাকে সিএসএস লিখতে হবে, সিএসএস অথবা আপনাকে জাভাস্ক্রিপ্ট দিয়ে আপনি করতে পারেন ওটাকে। বাই ডিফল্ট আমরা এইচটিএমএল শিখছি, সেই কারণে এইচটিএমএল এ এইগুলো বাই ডিফল্ট থাকে, অর্থাৎ এটা এইচটিএমএল এর বিল্ট ইন ফিচার, অর্থাৎ এগুলো এইচটিএমএল এর প্রথম থেকেই থাকে, সেগুলোই আমি দেখাচ্ছি। এটা আপনাদের টাস্ক আজকের দিনের, এটা আপনারা সবাই করবেন। প্রত্যেকটা করার দরকার নেই, বাট কিছু কিছু ট্রাই করবেন, ট্রাই করলে আমি বুঝে যাবো যে আপনারা অ্যাটলিস্ট টাইপগুলোকে চেঞ্জ করতে পারছেন। এটা আপনাদের টাস্ক। এগুলো আপনারা কোথায় পোস্ট করবেন, বিশেষ কোম্পানি কমিউনিটিতে আমাকে ট্যাগ করে দেবেন, আমি দেখে রিপ্লাই দিয়ে দেবো। যদি কোনো প্রবলেম থাকে প্রবলেমটাও বলবো, যদি ঠিকঠাক থাকে তাহলে তো অবশ্যই হার্ট আপনি পাবেন।
ডিভিশন, ডিভিশন যাকে বলে ভাগ করা। অর্থাৎ ডিভ ট্যাগ দিয়ে আমরা কিছু কিছু ট্যাগকে ভাগ ভাগ করে লিখতে পারি। কেমন করে ভাগ ভাগ করে লেখার কথা অর্থ হয়তো আপনাদের এখন ক্লিয়ার হচ্ছে না, বাট সেটাকে আমরা দেখবো কোডের ভেতর আমরা সেটাকে কিভাবে করে থাকি। এখানে ডিভ ট্যাগের যে বুলেট পয়েন্টস আমি দুটো বানিয়েছি দেখুন এখানে, এটা প্রথম কথা নন সেমান্টিক, এখানে পড়েই দেখে নিতে পারবেন যেটা নন সেমান্টিক। তারপর এখানে দুটো পয়েন্ট আমি লিখে রেখেছি। কি কি স্যার? এটি হলো ডিভ ট্যাগ অথবা ডিভিশন ট্যাগ। ডিভিশন কথার অর্থ যে ভাগ করা যাকে বলে। আমরা ডিভ ট্যাগ ইউজ করে কোডের ভেতর কিছু কিছু ট্যাগকে একসাথে রেখে দিই এবং সেগুলোকে অন্যদের থেকে মানে ভাগ করে দিই যাকে বলে। সেই কারণে ডিভ ইউজ করে কোডের ভেতর আমাদের মানে অন্যান্য ট্যাগকে একসাথে মানে কিছু কিছু ট্যাগকে ভাগ করে দেওয়া হয়। এটা অনেকের ক্লিয়ার হবে না, বাট আমরা কোডে দেখলে আপনারা বুঝতে পারবেন। তারপরে এটাকে লেখা আরেকটা কি লেখা আছে, এটাকে ব্যবহার করি আমরা কি জন্য? ট্যাগ গ্রুপিং এর জন্য। ট্যাগ গ্রুপিং, ট্যাগ গ্রুপিং কথার অর্থ হলো কিছু কিছু ট্যাগকে একসাথে রেখে দেওয়ার জন্য আমরা এই ডিভ ট্যাগটা ইউজ করব। মানে কিছু কিছু ট্যাগ আমাদের যদি একসঙ্গে রাখতে হয় তখন আমরা সেই পুরো ট্যাগটাকে মানে যে কটা ট্যাগ আমাদের একসাথে রাখতে হবে সেগুলোকে আমরা একটা ডিভ ট্যাগের মধ্যে রেখে দেবো। এগুলো ঠিক আপনারা ভাবুন কেমন, যখন আমরা ছোটবেলায় সরল অঙ্ক করতাম সেখানে আমাদের ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, তারপর থার্ড ব্র্যাকেট থাকতো। সেখানে কিছু কিছু সংখ্যা আমরা কিন্তু ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে রাখতাম। এটা কি সবার জানা আছে একই না? আগে আমি এটা বলে নিই, এটা কি সবার জানা আছে? সরল অঙ্ক সবাই করেছি আশা করি সব ছোটবেলায়। সরল অঙ্ক আমরা করেছি কি করিনি একবার শুনি। আমরা সরল অঙ্কে দেখেছি যে কিছু কিছু সংখ্যা যখন আমাদের সেটাকে একসঙ্গে সেটাকে আমাদের কোনো অপারেশন করতে হয় তখন তাকে আমরা কিছু ব্র্যাকেটস দিয়ে একসঙ্গে রেখে দিই। অর্পণবাবু বলছেন করেছি ভুলে গেছি। ওকে, ক্যালকুলেটর দেখে নিন স্যার, ওখানেও আছে। ব্র্যাকেটস আপনি চিনলে আপনি বুঝতে পারবেন, ব্র্যাকেটস আর কিছু না, আমি জাস্ট ব্র্যাকেটস এর কথা বলছি। অর্থাৎ আমরা কেমন দেখতে পারি যে ধরুন আমরা এখানে আমি কোডের ভেতরই দেখাচ্ছি, এটা কোনো ভ্যালিড কোড না, জাস্ট এটা ডেমনস্ট্রেশন। মানে আমি ধরুন 1 আর 2 যোগ করব, 1 প্লাস 2, এটাকে আমরা একসঙ্গে রেখে দিলাম। এবার তারপরে এখানে একটা ভাগ দিলাম, কোথায় ভাগ আমাদের কিবোর্ডে তো ভাগ থাকে না, অর্থাৎ এটা দিয়েও করতে পারি ভাগ। তারপরে আমি এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে পারি, তার মধ্যে একটা ফার্স্ট ব্র্যাকেট থাকবে 1 প্লাস 2, তারপরে আবার একটা মাইনাস দিয়ে 1 মাইনাস 2 অথবা 1 2ই করি, যাই হোক একটা ইনভ্যালিড হতে পারে উত্তর, বাট এইগুলো কিন্তু আমরা সবাই দেখেছি ছোটবেলায়। এই জিনিসগুলোকে এই যে আমরা গ্রুপ করে রাখছি দুটো নাম্বারকে একসঙ্গে, সেম ভাবুন এই যে দুটো নাম্বার আমরা দেখতে পাচ্ছি এইগুলোই হচ্ছে একটা ট্যাগ। এই যে 1 নাম্বার এটা এরকম একটা ট্যাগ থাকবে, এই যে 2 নাম্বার এটাও একটা ধরুন ট্যাগ, আলাদা একটা ট্যাগ। এবার এই দুটো ট্যাগকে আমরা যে একসঙ্গে রেখেছি এই যে ব্র্যাকেটস দিয়ে, এই ব্র্যাকেটসই আমরা মানে ব্র্যাকেটস এর কাজই করবে হচ্ছে ডিভ। অর্থাৎ ডিভ ট্যাগ দিয়ে আমরা যে কোনো কিছু কিছু ট্যাগকে একসঙ্গে একটা বলতে পারেন কন্টেনারাইজেশন করে রাখতে পারি। অর্থাৎ কিছু কিছু আলাদা আলাদা ট্যাগকে একসঙ্গে জুড়ে রাখার জন্য আমরা ডিভ ট্যাগটাকে ইউজ করতে পারি। এবার আমরা সেটা কিভাবে করব সবাই দেখুন একবার, জাস্ট ডেমনস্ট্রেশন। আমরা লিখবো ডিআইভ, ডিভ। কোডের ভেতর যাই একবার, গরুর রচনা বেড়ালের রচনা সবাই দেখতে পাচ্ছি এখানে। আমি এখানে ডিভ লিখবো, এন্টার প্রেস করব, আমাদের এখানে একটা ডিভ ট্যাগ দিয়ে দেবে। এবার এই ডিভ ট্যাগের ভেতর গিয়ে আপনারা সবাই ট্রাই করুন, এখানে একটা ধরুন h1 ট্যাগ নিন, এখানে গিয়ে কিছু একটা লিখুন, আমি আমার নামটা লিখি। তারপর আমি এখানে নিচে গিয়ে আরেকটা h2 ট্যাগ নিচ্ছি, ধরুন এই h1 আর h2 ট্যাগকে আমাদের একসঙ্গে রাখতে হবে। এটাকে লিখবো ধরুন কি ধরুন আমি এটা লিখছি গোলদার অথবা ফুল স্ট্যাক ডেভেলপার, অর্থাৎ এই যে h1 ট্যাগ আর এই যে h2 ট্যাগ এই দুটোকে আমরা কিন্তু গ্রুপ করে রাখলাম। অর্থাৎ এই দুটো ট্যাগ কিন্তু এবার আমরা কোডের ভেতর যখন দেখবো তখন আমরা এটা দেখে কি বলবো যে আমাদের এই h1 ট্যাগ আর এই h2 ট্যাগটা একসঙ্গে আমরা গ্রুপ করে রেখেছি। কি বলি আবার বলি, h1 ট্যাগ আর এই যে h2 ট্যাগ এই দুটোকে আমরা একসঙ্গে এবার গ্রুপ করে রাখলাম। গ্রুপ করার অর্থ কি আপনারা ছোটবেলায় অথবা এখনো হয়তো ওই যে বিভিন্ন জায়গায় অনুষ্ঠানে দেখতে পান, যেমন আমাদের হ্যাকাথন হলো, সেখানে 5 জনের একটা গ্রুপ ক্রিয়েট করে রাখা হয়েছিল। সেই গ্রুপের মধ্যে আমাদের বিভিন্ন রকমের কাজ করতে দেওয়া হয়েছিল, সেই কাজগুলো কিন্তু সেই গ্রুপটা কমপ্লিট করেছিল। ঠিক সেরকম এখানে গ্রুপ বলতে আমরা যেটা বুঝি বন্ধুদের গ্রুপ হয়, স্কুলে সবার বন্ধুদের গ্রুপ আছে একটা করে, ঠিক সেরকম আপনাদের গ্রুপের যদি কোনো নাম থাকে স্পেশাল,
সেই গ্রুপটাকে আমরা একসঙ্গে রাখার জন্য এরকম একটা ডিভ ট্যাগকে রাখতে পারি। এই ডিভ ট্যাগের মধ্যে যে ট্যাগগুলো থাকবে সেগুলোকে দেখে আমরা বলবো কি সেগুলো হচ্ছে একসঙ্গে একটা গ্রুপ বানানো রয়েছে। এই গ্রুপিং এর কাজটা কেন স্যার, কেন ইউজ করব গ্রুপিং? আমাদের তো নর্মালি ট্যাগগুলো লিখলে কাজ করছিল, কিন্তু আমাদের অনেক কমপ্লেক্স ডিজাইন আসবে যেখানে আমরা যদি সেটাকে একসঙ্গে গ্রুপ করে না রাখি তাহলে সেগুলোকে আমরা একসঙ্গে ডিজাইন করতে পারবো না। মানে বলি, ডিভ ট্যাগের কাজটা আপনারা কখন সব থেকে ভালো বুঝতে পারবেন? যখন আপনারা একটু মানে বলবো যে একটুখানি অ্যাডভান্সে কাজ করবেন। কেমন? ধরুন আমার এই যে H1 ট্যাগ আছে আর এই H2 ট্যাগটা আছে, এই দুটোকে আমাদের একসঙ্গে কালার দিতে হবে, একই কালার হবে লাল কালারের। H1 ট্যাগ আর এই যে H2 ট্যাগ আছে, এই দুটোকে আমাদের একসঙ্গে লাল কালার দিতে হবে। এবার আমরা এটাকে আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল কালার দিতে পারি সিএসএস এর মাধ্যমে, সেটা আমরা দেখবো। বাট আমরা যদি ডিভ ট্যাগ অর্থাৎ এই যে গ্রুপ করে আমরা রেখেছি এর মধ্যে, এই গ্রুপের যে গ্রুপ যে করে রেখেছে অর্থাৎ এই ডিভ ট্যাগ, এই ডিভ ট্যাগের ভেতরে যদি আমরা লাল কালারটা প্রোভাইড করি, টেক্সট কালার অর্থাৎ লাল কালার যদি আমরা দিই, তাহলে আমাদের দেখবো কি আউটপুট, আমাদের এই দুটো টেক্সটই একসঙ্গে লাল কালার নিয়ে নেবে। বাদ বাকি তার বাইরে যদি কোনো টেক্সট থাকে সেগুলো কিন্তু আর লাল কালার নেবে না। এখানে যদি আমরা এটাও দেখি, অর্থাৎ এই যে আমি যদি লাল কালার প্রোভাইড করি, এই যে ঐন্দিল আর এই ফুল স্ট্যাক ডেভেলপার, যেহেতু এরা একসঙ্গে রয়েছে সেই কারণেই আমরা ডিভ ট্যাগে যদি একটা কালার প্রোভাইড করি তা সেই কালারটাই দুটোতেই অ্যাপ্লাই হয়ে যাবে। এইগুলোকেই বলা হয় ট্যাগ গ্রুপিং। আর এই ট্যাগ গ্রুপিং হচ্ছে খুব বড় একটা কনসেপ্ট, এটা আপনাদের বুঝতে হবে একটা সুন্দর ডিজাইন বানানোর জন্য। এবার ট্যাগ গ্রুপিং এর কনসেপ্টটা কি ক্লিয়ার? সবার ক্লিয়ার যে ট্যাগকে আমরা একসঙ্গে করে রাখছি, এই কনসেপ্টটা কি সবার ক্লিয়ার? একবার সেটা শুনি সবার কাছে। ট্যাগ যে গ্রুপ করে রাখছি এটা কি সবাই বুঝতে পেরেছেন? একসঙ্গে ট্যাগ রেখে দেওয়াকেই বলা হয় ট্যাগ গ্রুপিং। এটা কি সবাই বুঝতে পেরেছেন? হ্যাঁ কি না একবার শুনি। পরে আমরা কালারিং ফালারিং তো দেখবো, চিন্তা নেই, সিএসএস কাল থেকে শুরু হবে। ট্যাগ গ্রুপিংটা কে বুঝতে পেরেছেন, কে বুঝতে পারেননি সেটা বলুন আগে। শো হবে কোথায়? শো তো স্যার আউটপুটে দেখতে পাচ্ছি, ডকুমেন্টস যেটা আমাদের দেখায়। কালার চেঞ্জ মানে অ্যাট্রিবিউট তো স্যার কালার চেঞ্জ এখনো দেখিনি, স্যার সিএসএস দিয়ে করবো। আমি বলছি ট্যাগ গুলো একসঙ্গে রেখে দেওয়া কি আমরা বুঝতে পেরেছি? যারা যারা শুনলেন কথাগুলো, ট্যাগ গুলোকে একসঙ্গে রেখে দেওয়া, ওরকম ব্র্যাকেটস ইউজ করে, যেগুলো আমরা এইচটিএমএল এ দেখছি ডিভ। ওকে, অনেকে বলছেন আরেকবার দেখান, আরেকবার দেখাই নিশ্চয়ই, চলুন দেখে নিই। আমরা কি দেখলাম, অঙ্কে যেমন সরল অঙ্কের টাইমে আমরা এই যে 1 আর 1+2 কে আমরা একটা ব্র্যাকেটের মধ্যে রেখেছিলাম, ঠিক সেরকম ধরুন আমাদের দুটো ট্যাগকে আমাদের একসঙ্গে গ্রুপ করে রাখতে হবে। এই গ্রুপিংটার কনসেপ্টটাই সব থেকে মেন, কারণ সিএসএস এর ভেতরে গ্রুপিং দিয়ে কিন্তু আমরা ডিজাইনটা সব থেকে বেশি ইউজ করব। ডিভ ট্যাগ আমাদের কি করে? ডিভ ট্যাগকে ভাবুন সিম্পল দুটো ব্র্যাকেট, এটা হচ্ছে ধরুন একটা ফার্স্ট ব্র্যাকেট, এটা হচ্ছে তার মানে মানে ফার্স্ট ব্র্যাকেটের এন্ডিং যেটাকে বলে। এই ডিভ ট্যাগের ভেতর অর্থাৎ এই যে স্টার্টিং ডিভ ট্যাগ আর এই যে এন্ডিং ডিভ ট্যাগ, এর মধ্যে আমরা যে দুটো ট্যাগকে দুটো মাল্টিপল, দুটো না শুধু আপনি যত খুশি ট্যাগ রাখতে পারেন, সেই যে কটা ট্যাগ আমার এর মধ্যে থাকবে এইগুলো কিন্তু একসঙ্গে গ্রুপ হয়ে গেল, অর্থাৎ এরা ভাবুন একে অপরের বন্ধু হয়ে গেল এখন। অর্থাৎ এই যে H1 ট্যাগ আর এই H2 ট্যাগ এখন এরা একে অপরের বন্ধু। এবার এই দুটো বন্ধু কি করবে, যখন আমি ডিভ ট্যাগে কোনো ধরুন কালার প্রোভাইড করবো, অনেকে বলছেন স্যার কালারটা কি করব, এটা আমি বুঝতে পারলাম না। কালার প্রোভাইড করবো মানে আমাদের এইচটিএমএল তো শুধু কালো সাদাই থাকবে না, এখানে আমরা বিভিন্ন রকমের কালার ইউজ করব। আমাদের যদি কোনো এমন রিকোয়ারমেন্ট আসে যে আমাদের এই H1 ট্যাগ আর এই যে H2 ট্যাগ কোথায় কোথায় আছে দেখুন, এই যে ঐন্দিল আছে H1 এর মধ্যে আর এই ফুল স্ট্যাক ডেভেলপার আছে H2 ট্যাগের মধ্যে। আর এই দুটো ট্যাগ কিসের মধ্যে রয়েছে সবাই একবার বলুন মনে মনে। H1 ট্যাগ আর এই যে H2 ট্যাগ, এরা দুটো কিসের মধ্যে আছে? এরা দুটো কিন্তু গ্রুপ হয়ে আছে কিসের মধ্যে? এই যে ডিভ ট্যাগটার মধ্যে। আমাদের রিকোয়ারমেন্ট এবার কি আসতে পারে, যে এই ঐন্দিল লেখাটা আর এই যে ফুল স্ট্যাক ডেভেলপার লেখাটা, এই দুটোকে আমাদের একসঙ্গে লাল কালার করতে হবে, অর্থাৎ দুটোর কালারই আমাদের লাল দিতে হবে। এবার আমরা H1 ট্যাগটাকে ইন্ডিভিজুয়ালি লাল কালার করতে পারি আর H2 ট্যাগটাকে লাল কালার ইন্ডিভিজুয়ালি করতে পারি, অর্থাৎ এটাকে আলাদা করে লাল কালার দেবো, এটাকে আমরা আলাদা করে লাল কালার দেবো। এটা দেওয়ার ফল কি হবে, আমাদের 2 লাইন এক্সট্রা কোড লিখতে হবে। সেটা আমরা সিএসএস যখন করবো সেটা এটা কিন্তু আমি বোঝাবো, চিন্তা নেই। কিন্তু তখন আমি শুধু বলে রাখি যে তখন কিন্তু আমাদের 2 লাইন এক্সট্রা কোড লিখতে হবে। মানে H1 ট্যাগটাকে একটা আলাদা লাল কালার দিতে হবে, তার জন্য 1 লাইন কোড লিখতে হবে।
H2 ট্যাগটাকে এই যে আলাদা করে কালার দিচ্ছি, এটার জন্য আমাদের এক লাইন কোড লিখতে হবে। দুটোকে ইন্ডিভিজুয়ালি কালার করতে গেলে আমাদের দুবার দু রকমের কোড কিন্তু লিখতে হবে। ঠিক আছে, এবার এই যে আমাদের দু লাইন এক্সট্রা কোড লিখতে হচ্ছে, এটার থেকেই নিজেদের বাঁচানোর জন্য, কারণ ডেভেলপাররা হয় মানে অলস, সেই কারণেই তারা কি করবে, এখানে ডিফ ট্যাগ দিয়ে এই দুটোকে একসাথে গ্রুপ করে দেবে। ডিফ ট্যাগ দিয়ে দুটোকে একসঙ্গে গ্রুপ করে দেবে। গ্রুপ করে দিলে কি হলো, আমরা যদি ডিফ ট্যাগের উপরে এবার কালারটা প্রোভাইড করি, তাহলে দেখবো কি H1 আর এই H2 এই দুটোই একসঙ্গে কালার নিয়ে নিয়েছে। তাহলে আমাদের কি হবে, আমাদের এক লাইন কম কোড লিখতে হলো, ব্যাস। এবার আপনারা বলবেন স্যার আমাদের এক লাইনের জন্য আমরা কেন এটা এত কিছু করতে যাব? কিন্তু শুধুমাত্র একটা ওয়েবসাইট এক লাইন কোড বাঁচানোর জন্য করে না ম্যাম আর স্যার, যাই হোক, এক লাইন কোড আপনি বাঁচাতে পারলেন, এটা আপনার একটা অ্যাচিভমেন্ট। কারণ বড় বড় ওয়েবসাইট হবে, আপনার 1-1.5 লাইনের কোড থাকবে সেখানে, মাইন্ডেড 1-1.5 লাইনেরও কোড থাকবে। সেই 1-1.5 লাইন কোডের মধ্যে যদি আপনি 100 লাইনও কোড বাঁচাতে পারেন, তাহলে আপনার সেটা একটা বড় অ্যাচিভমেন্ট, কারণ আপনি যখন একটা এফিশিয়েন্ট ভালো ডেভেলপার হয়ে গেছেন। সেই কারণেই এই ডিফ ট্যাগের কনসেপ্ট, ট্যাগ গ্রুপিং যাকে বলে। ট্যাগ গ্রুপিং করে আমরা বিভিন্ন রকমের ট্যাগকে একসঙ্গে রেখে একরকম স্টাইল প্রোভাইড করতে পারি। এটা আসছে পরের কনসেপ্ট, যখন আমরা সিএসএস করবো সেটা দেখবো। বাট ট্যাগ গ্রুপিং যারা বুঝতে পারছিলেন না, অর্থাৎ ট্যাগ গুলোকে একসঙ্গে রেখে আমরা যে লাল কালারটা প্রোভাইড করছি, সেটার কনসেপ্টটা কিন্তু এবার আপনারা একটু বুঝে নিন। যে আমরা এক লাইন কোড বাঁচানোর জন্য আমাদের যে এক্সট্রা এক লাইন কোড লিখতে হতো, সেটা বাঁচানোর জন্য আমরা এই দুটো ট্যাগকে কি করলাম, একটা ইন্ডিভিজুয়াল একটা ডিভের মধ্যে রাখলাম। এরকম ডিভের মধ্যে এবার যদি আমরা এটাকে কালার দিই, তাহলে আমাদের এই দুটো ট্যাগেই কিন্তু কালারটা নিয়ে নেবে। এটা যখন আমরা দেখবো তখন আমরা খুব সুন্দর করে বুঝতে পারবো। এই এক্সাম্পলটা আমি অবশ্যই দেবো, চিন্তা নেই, এটা আমরা পরে গেলে আপনার মাথায় এটা রাখুন, আমরা কিন্তু পরে গেলে এটা আরো ভালো করে বুঝবো যে ট্যাগ গ্রুপ করে আমরা এটাকে করছি কিভাবে। এখন হয়তো অনেকেরই ক্লিয়ার হচ্ছে না ব্যাপারটা, কিন্তু যখন আমরা একটুখানি এগিয়ে যাব তখন কিন্তু আমরা দেখতে পারবো। বলতে পারলাম স্যার আর ম্যাম যারা বলছিলেন? হ্যাঁ কিনা একবার শুনে নি কুইকলি, সবাই একবার বলুন। আমাদের এফিশিয়েন্ট কোডার হতে হবে, সেই কারণে আমরা ডিভটা ইউজ করছি। ডিভ নন সেমান্টিক টু, ইয়েস, ডিভ ইজ আ নন সেমান্টিক ট্যাগ। একজন বলছেন একবার করেই ফেলুন। একবার স্যার করে ফেললে অনেকেই এখন কনফিউজ হয়ে যাবে যে অ্যাট্রিবিউট দিয়ে আমরা কালারটা করছি কি করে। আমরা যখন সিএসএস এর মধ্যে যাব তখন আমরা দেখব। দুটো আলাদা কালার করলে তখন দুটো আলাদা করতে হবে, তখন দুটো আপনি গ্রুপ নাও করতে পারেন। আমার নাম শিব। Div, this is what further brings to the fair and keeps our brothers and sisters together. একদম শোনো বাবু, অ্যাবসলিউটলি কারেক্ট। ডিভ বলতে পারেন আমাদের বন্ধুত্বের মতো, একসঙ্গে তাদেরকে আটকে রাখছে যাকে বলে। আমার নাম শিব। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, জলের মতো ক্লিয়ার। ওকে স্যার, ইমোজি কিভাবে দিলেন? ম্যাকওএস এ ফাংশন ই চাপতে হয়, আপনার উইন্ডোজে ম্যাম আমার খেয়াল নেই। উইন্ডোজ অর পিরিয়ড যেটাকে বলে, অর্থাৎ ফুল স্টপ চাপলে আপনার হয়তো হতে পারে। উইন্ডোজ কি আর ফুল স্টপ। ডিভ এন্ড nav ইজ সেম, অ্যাবসলিউটলি কারেক্ট। nav একটা ডিভ ট্যাগই, শুধু নাম দেওয়া হয়েছে সিমেন্টিক বানানোর জন্য। nav, আর্টিকেল, তারপরে অ্যাসাইড, ফুটার, এই সবগুলো এক একটা ডিভ ট্যাগ, শুধুমাত্র নাম আলাদা, আর কিছু না। এটা আমরা দেখবো যখন আমরা প্রজেক্টটা বানাবো, তখন দেখবো অবশ্যই। বলতে পারলাম? ফন্ট কিভাবে চেঞ্জ করে এখনো ম্যাম দেখাইনি। সব আসবে, চিন্তা কিসের। যেটা বোঝালাম সেটা কি বোঝাতে পেরেছি, হ্যাঁ কি না? যারা উইন্ডোজ আর ফুল স্টপ মারছেন তারা একবার চুপ করে যান। এই যা বোঝালাম সেটা কি বুঝতে পেরেছি? কোড এবার কিন্তু আস্তে আস্তে একটুখানি এগোবে, ভালো ভালো মাপেই এগোবে, চিন্তা নেই। কাল থেকে আমরা সিএসএস দেখবো, সেটা একবার আপনাদের একটুখানি স্নিক পিক যাকে বলে, অর্থাৎ ছোট্ট করে একটু দেখিয়ে দিই আমরা কালকে কি দেখবো। সবাই এক্সাইটেড থাকবেন। কালকে আমরা দেখবো ফার্স্ট অফ অল ওয়েলকাম টু সিএসএস, অর্থাৎ আপনাদের এবার কালকে থেকে সিএসএস এর কাজ শুরু হবে। সিএসএস কি হয়, কি করে, সেটা কেন ইউজ করা হয়, সব জিনিস আমি এক্সপ্লেন করবো। যেমন আমি এইচটিএমএল এক্সপ্লেন করেছি, সেরকম করেই কিন্তু এবার সিএসএস স্টার্ট হবে। অর্থাৎ সবাইকে স্বাগত জানাই, সিএসএস এর ভেতর কালকের ক্লাস থেকে সিএসএস শুরু হবে। সিএসএস কি, কেন ইউজ করা হয়, কে বানিয়েছিল, কেন বানিয়েছিল, সবকিছু দেখবো। তারপর একটা মিম আছে, অর্থাৎ ছোট্ট ছোট্ট কিছু কিছু হাসির এলিমেন্ট আমি রেখে দিয়েছি যেন ক্লাসটা বোরিং না হয়ে যায়, সেগুলো দেখবো। তারপর আমাদের সিএসএস কত রকম ভাবে ইউজ হয় দেখবো। তারপরে আমাদের কত রকমের সিএসএস মানে ইউজ করা হয় সেগুলোর এক্সপ্লেন করে দেখবো যে কিভাবে সেটাকে করব। সবকিছু কিন্তু আমাদের আছে সামনে।
সব আমাদের এখানে বানানোই আছে। আস্তে আস্তে আমরা ক্লাসে এগিয়ে যাব, করতে করতে আমরা দেখব যে কিভাবে সেগুলো কাজ করে। সবাই কোডটা আমার সঙ্গে করবেন, তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে সেগুলো কাজ করে কিভাবে। সবাইকে স্বাগত জানাই সিএসএস এর ভেতর। কালকের অর্থাৎ আগামী কালকের ক্লাস থেকে আমাদের সিএসএস কিন্তু স্টার্ট হয়ে যাবে। ইন্টারেস্টিং, এক্সাইটেড, একবার শুনি যাদের সিএসএস নিয়ে খুব ওয়েট করছিলেন তারা কি এবার এক্সাইটেড? শুনে নি একটুখানি। যারা সিএসএস নিয়ে এক্সাইটেড ছিলেন তাদের কি এবার একটুখানি তাদের রেসপন্সটা পেতে পারি? সিএসএসটা কি জিনিস স্যার, কালকের ক্লাসে বুঝতে পারবেন স্যার কি জিনিস। যারা সিএসএস নিয়ে এক্সাইটেড ছিলেন তারা কি এবার এক্সাইটেড কিনা শুনি, সবাই একটুখানি হাত নাড়ান দেখি। যেমন কনসার্টে গেলে আপনারা ফ্ল্যাশ লাইট অন করে হাত নাড়ান, ঠিক সেরকম করে ইমোজি প্রোভাইড করুন, হার্ট প্রোভাইড করুন, যা খুশি করুন। কাল থেকে কিন্তু আমরা সিএসএস স্টার্ট করব। সবাই যারা সিএসএস এর জন্য ওয়েট করছিলেন তারা এবার রেডি হয়ে যান, সিএসএস আসছে। এবার কিন্তু নতুন জিনিস আমরা দেখবো, এইচটিএমএল এর সাথে সিএসএস কিভাবে করতে হয় সেগুলো কিন্তু আমরা দেখবো। সিএসএস এর ফুল ফর্ম কি? ক্যাসকেডিং স্টাইল শিটস। ওকে, মাস্টার ক্লাস কোর্স চাই এরপর অবশ্যই আসবে। সেখানে আমাদের টেলউইন্ড সিএসএস থাকবে স্যার, সেখানে আমরা নরমাল সিএসএস করব না, কারণ টেলউইন্ড সিএসএস আরো মজার জিনিস, সেটা আমরা দেখবো। স্যার বলছি টোটাল কতগুলো আছে? কি আছে স্যার টোটাল কতগুলো? স্যার একবার কালকের কোডটা দেখান। গতকালকে না, যাচ্ছি এক সেকেন্ড। কাল থেকে অর্থাৎ আগামীকাল থেকে সিএসএস স্টার্ট হবে। সো বি এক্সাইটেড, প্রিপেয়ার ইউরসেলফ, কারণ আর একটু মাথা খারাপ হতে চলেছে। কারণ মাথা খারাপ বলবো না, কিন্তু আপনারা বুঝে যাবেন সিএসএস কতটা মজার। স্যার বলছি টোটাল এইচটিএমএল কতগুলো আছে? টোটাল এইচটিএমএল মানে স্যার টোটাল এইচটিএমএলটাই বুঝতে পারছি না কি বলতে চাইছেন। ট্যাগ, টোটাল এইচটিএমএল ট্যাগ কতগুলো আছে? স্যার ইমেজ ট্যাগটা একবার দেখাবেন, আনতে পারছি না। আইএমজি লিখুন, আপনার ইমেজ ট্যাগ চলে আসবে। আইএমজি লিখে এন্টার প্রেস করুন। যিনি বলছেন কালকের কোডটা দেখাতে, তিনি একবার ম্যাম আপনি একটুখানি লাস্ট অবধি থাকুন, কোয়েরি করবেন, আমি তখন আপনাকে দেখিয়ে দেবো আলাদা করে। স্যার আমার স্টিকারটা কালো কেন দেখাচ্ছে? কারণ ওটা পিসির উপর ডিপেন্ড করে, ব্রাউজারের উপরও ডিপেন্ড করতে পারে। তো সেটা আমি কি করে বলি স্যার কেন আসছে? আপনার পিসি না দেখে আমি তো বলতে পারবো না। তো আজকের ক্লাস এখানেই সমাপ্ত করা যেতে পারে। যারা কোডটা দেখছেন, সমাপ্ত করা যেতে পারে মানে কোয়েরি সেশন আসছে স্যার, চিন্তা করবেন না। যারা আজকের কোডটা দেখলেন সেই কোডটাই কিন্তু আমার চাই কমিউনিটিতে ট্যাগ অবস্থায় আমাকে ট্যাগ করবেন, সেখানে যেন আমি দেখতে পাই যে আজকে কি কি করলাম, সেটা যেন আপনারা দেখাচ্ছেন সেখানে। আউটপুট খুবই দরকার, যেন আমি দেখে যেন বুঝতে পারি যে আপনারা কোডটা অ্যাটলিস্ট করতে পারছেন। বলতে পারলাম? কমিউনিটিতে সবাই পোস্ট করবেন, কারা কারা করবে হ্যান্ড রেজ করুন একবার দেখি। কারা কারা কমিউনিটিতে পোস্ট করবেন হ্যান্ড রেজ? সবাই সবাই একবার হ্যান্ড রেজ করুন যারা যারা কমিউনিটিতে পোস্ট করতে ইচ্ছুক। আমি গুনছি কিন্তু, এই কজন কিন্তু আমি দেখা চাই কতজন করবেন দেখি। কতজন এসছেন? 43, 42, 40, সবাই করবেন কিন্তু। সবার কাছে আমার রিকোয়েস্ট, প্লিজ যে কোডটা আপনারা করছেন সেটা বিশ্বাস কোম্পানি কমিউনিটি দিকে পোস্ট করুন। সুন্দর কিছু একটা লিখতে পারেন, অথবা কুৎসিত কিছু লিখতে পারেন যে স্যার আমি বুঝতে পারিনি, আমার ভালো লাগছে না, সেটা লিখেও কিন্তু পোস্ট করতে পারেন। সবাই কমিউনিটি দিকে পোস্ট করবেন যে স্যার আমি কোডটা করেছি, এই যে তার আউটপুট, আমাকে ট্যাগ করবেন, ম্যান্ডেটরি। বলতে পারলাম? এবার যারা যারা পোস্ট করবেন তারা তারা হ্যান্ড মানে হাত নামিয়ে নিন। এবার আমরা যাব কোয়েরির দিকে। আমাদের হোস্ট উপস্থিত আছেন, তিনি আপনাদের নামটা ডাকবেন, তারা কিন্তু এক এক করে অ্যান্সার করবেন। যাদের একবার আমি লোয়ার করে দিচ্ছি সবার হাত, সবাই এবার হ্যান্ড রেজ করুন যাদের যাদের কোয়েরি আছে। আমাদের হোস্ট উপস্থিত আছেন, তিনি কিন্তু আপনাদের নাম এক এক করে ডাকবেন, তাদের নাম অনুযায়ী সবাই অ্যান্সার করবেন। ম্যাম ইউ ক্যান গো অন। ওকে, আগে মাইকটা ওপেন করে দিই, দেন আমি নামটা রাখছি। ওকে, শুভাশিস বাবু, মাইকটা ওপেন করবেন। হ্যাঁ নমস্কার স্যার। বলছি বলছি স্যার আপনি যেটা ডিপ ট্যাগ যেটা দেখালেন স্যার, ঠিক আছে, একটা বিষয় যেটা আমি একটু ছোটর মধ্যে একটু জানতে চাইছি, সেটা হলো এই ডিপ ট্যাগটার কাজ হচ্ছে মানে যে কটা মানে ধরুন আমি H1 ট্যাগ বলুন বা H2 ট্যাগ বলুন বা যে কোনো ট্যাগ ধরুন, ঠিক আছে, যেটার কালার বা ডিজাইন আমি সিমিলার করতে চাইছি সেটার মধ্যে কি ডিপ ট্যাগ ইউজ হয়? একদম ঠিক বলেছেন। মানে আমি ধরুন ভবিষ্যতে গিয়ে ওটার ডিজাইনটা একরকম রাখবো বা কালারটা কি রকম রাখবো, তার জন্য কি ডিপ ট্যাগ ইউজ করছি, ওটাই আমি জানতে চাইছি। একদম করতেই পারি। আচ্ছা 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 গিফট ট্যাগের আরো অনেক রকম কাজ আছে। হ্যাঁ স্যার, গিফট ট্যাগের আরো অনেক রকমের কাজ আছে, বা একটু পরে গিয়ে যখন একটু অ্যাডভান্স হয়ে যাবে তখন আমরা সেটাও দেখবো। সেটা তো
ভবিষ্যতে আস্তে আস্তে শিখবো আমরা। একদম, কিন্তু স্যার। এখন যেটুকু এইটুকু এখন বুঝলাম যে এটা একটা ব্র্যাকেটের কাজ করছে, আর যেহেতু ব্র্যাকেটের কাজ করছে ভবিষ্যতে এই দুটো যাই হবে এই দুজনের সঙ্গে একই রকম হবে, এটাই একদম একদম হচ্ছে কারেক্ট বিষয়। স্যার। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম স্যার। নেক্সট ম্যাম। নেক্সট আছেন প্রশান্ত বাবু, মাইকটা ওপেন করবেন। গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং স্যার, বলুন। স্যার আমি ওই ইমেজ ট্যাগটা যেটা বললেন, ইমেজ ট্যাগ নিলাম, সোর্সে গিয়ে যে ওই গুগল থেকে যে আপনার লিঙ্কটা প্রোভাইড করলেন, হুম। ওটা আউটপুটে আমাকে দেখাচ্ছে না, তো একটুখানি করে দেখাবেন একটু। আচ্ছা স্যার, দেখুন আপনি আপনার ভিজুয়াল স্টুডিও কোডে যাবেন, যাওয়ার পর ভিজুয়াল স্টুডিও কোডটা একবার ওপেন করি। এখানে গিয়ে আপনি একটা ইমেজ ট্যাগ নিন আগে প্রথমে, ঠিক আছে? এরকম করে একটা আইএমজি ট্যাগ নেবেন। এবার আপনি ইমেজটার কি কপি করছেন স্যার সেটাকে আমাকে একবার বলুন। স্যার কপি ইমেজ ইমেজ অ্যাড্রেস করছেন? হ্যাঁ, ইমেজ অ্যাড্রেস। আচ্ছা, আমি একটা গাড়ির ছবি নিচ্ছি, কার ইমেজ। এখান থেকে যে কোনো একটা গাড়ির ইমেজ আমি সিলেক্ট করছি। এবারে দেখুন আমি আপনাকে সহজ পদ্ধতি বলছি। গাড়ি, এই যে কার ইমেজ সার্চ করলাম, তো এই যে ইমেজেস বলে গুগলে যেটা থাকে, এটা দেখতে হ্যাঁ। পাচ্ছেন তো স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখানে যাবেন, ঠিক আছে? যাওয়ার পর এখান থেকে আপনি অনেক অপশন পাবেন, জাস্ট অপশনগুলো বেশি, সেই কারণে আমি এখানে আসলাম, ঠিক আছে? এখান থেকে যে কোনো একটা গাড়ি ধরুন সিলেক্ট করলেন, এটা করার পর এই যে বড় প্রিভিউটা ওপেন হলো, এখানে ক্লিক করলাম, পাশে প্রিভিউটা ওপেন হলো, ঠিক আছে? হ্যাঁ স্যার। এবার এখানে একবার রাইট ক্লিক করবেন, করার পর একটু নিচে দেখবেন কপি ইমেজ অ্যাড্রেস বলে একটা কথা আছে। হ্যাঁ হ্যাঁ। এটা করলে আপনি এবার যদি আপনার কোডের ভেতর গিয়ে আপনি সেই অ্যাড্রেসটা যেটা কপি করলেন এই এসআরসির ভেতর প্রোভাইড করেন, তাহলে আমরা কোডের ভেতর দেখবো ইমেজটা চলে আসবে। এই যে একটু বড় হিসেবে এসছে, বাট ওটা চলে আসবে। আমি স্যার এই প্রসেসে করলাম এবং শেষে এমনি অল্টারনেটিভ টেক্সটটা লিখলাম, টেক্সটের লেখাটা আসছে কিন্তু ইমেজটা ওখানে শো করছে না, তার মানে কি ওই ইমেজটা কাজ করছে না, তাই তো? অন্য ইমেজ না? হ্যাঁ, ওই লিংকটা হয়তো ব্রোকেন আছে, আপনি অন্য একটা ট্রাই করে দেখতে পারেন। ওকে 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 স্যার। ওকে স্যার। থ্যাংক ইউ স্যার। ম্যাম নেক্সট। ওকে, মোস্ট ওয়েলকাম। হ্যাঁ, নেক্সট আছেন সোহিনী ম্যাম, ওপেন করবেন ম্যাম। হ্যালো। হ্যাঁ ম্যাম, বলুন। হ্যালো, বলছি স্যার, আপনি যেটা আজকে শেখালেন ইউএল আর এলআই বা ওএল, যেটা ডিপ ট্যাগ, এইগুলোতে হচ্ছে আপনার ইউএল এর মধ্যে কি এলআই বা ওএলটাকে রাখতে হবে, এরকম কোনো ব্যাপার? ওএলটা হচ্ছে ইউএল এর মতোই, মানে ওএল এর মধ্যেও এলআই থাকে, ইউএল এর মধ্যেও এলআই থাকে। ওকে, এবার আপনি যদি আচ্ছা, আপনি যদি EUL-টার নেস্টিং করা, বলুন বলুন। না, আমি বলতে চাইছি যে ওই যেরকম আমরা এ লিখে ওই যে মানে যেটা বললেন স্কোয়ার, সার্কেল, তারপরে ওএল এর ক্ষেত্রে এ বি, মানে যেটা আপনি শেখালেন আর কি, হ্যাঁ, তো ওইগুলো তো ধরে নেন আপনার ওই অ্যারোর আগে লিখতে হচ্ছে আমাকে টাইপ করে, ঠিক আছে? তো ওই জিনিসটা মানে ব্যাপারটা হচ্ছে, আমি হয়তো বোঝাতে পারছি না আপনাকে জিনিসটা, মানে ওই লেখাগুলো আমাকে ওই স্কোয়ারে যদি লিখতে হয় বা ইয়ে, তো সেটা ক্ষেত্রে আমাকে ইউএল এর মধ্যে রাখতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম ঠিক যেটা আমি আচ্ছা, দেখাচ্ছি এটা আর এরকম। আর আমি, হ্যাঁ, আর যদি আমি ওটা এ তারপরে 1 2 যেরকম আমরা লিখি, সেটার ক্ষেত্রে আমাকে ওএল এর মধ্যে রাখতে হবে। একদম পারফেক্ট। ওই জিনিসটাকে, আচ্ছা, মানে ওটা আমি মানে জিনিসটা মানে এক্সচেঞ্জ মিন্স আমি ইউএল এর মধ্যে A1 এগুলো করতে পারবো না। না 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 না, তখন কাজ করবে না ওটা। আচ্ছা আচ্ছা, সেটা অ্যাকচুয়ালি। আর ডিফ ট্যাগের মধ্যে যেটা আপনি বললেন যে H1 দিয়েও লিখতে পারবো, আহ, যেটা ইয়ে করলেন, সেটা মানে হচ্ছে আপনি যেটা বললেন না ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট, ওটা কি আপনি জাস্ট এক্সাম্পলের জন্য বোঝালেন? একদম ম্যাম, ওটা এক্সাম্পল জাস্ট। আচ্ছা, মানে ওই ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেটের এখানে কোনো কাজ নেই আর কি? না না না, ওটা জাস্ট আমি এক্সাম্পল, আর কিছু না। আচ্ছা আচ্ছা, মানে এই এই সব কিছুই আমরা অ্যাকচুয়ালি এইচটিএমএলটা পুরোটাই বডির মধ্যে এই সমস্ত ট্যাগ ইউজ হচ্ছে। একদম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এবার একটু পড়ে দেখতে হবে, একটু সমস্যা হলে। হ্যাঁ অবশ্যই করুন, প্রবলেম হলে কমিউনিটিতে পোস্ট করে তারপরে আমাকে বলবেন স্যার এখানে বুঝতে পারছেন, আমি কমেন্টে দরকারে বুঝিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, আর আপনি, আমি বলছি, আপনি কালকে আমাদেরকে বললেন যে ওই প্রত্যেকটা পিডিএফ মানে প্রতিদিন একটা করে ফাইল ক্রিয়েট করতে, হ্যাঁ, তো এবার ফাইল আমি ক্রিয়েট করেছি, আমি এতদিন ওই একটার মধ্যেই করছিলাম, যাতে একটার মধ্যে সবকিছু থাকলে আমি অ্যাটলিস্ট বুঝতে পারি আমার খাতায় লেখাতে বা ওটার সাথে মেলাতে। এবার বিষয় হচ্ছে, যখন আমি খাতাকে ফাইলটা চেঞ্জ করলে কি হলো, আমাদের ওই যেটা ক্রমে গিয়ে যেটা বানাই আমরা, মানে হয় আর কি, তৈরি ক্রিয়েট হয়, সেইটা ফাইলে, বাট এই এইচটিএমএল এর ব্যাপারটা আমি ঠিক ইয়ে করতে পারলাম না, মানে ওই আপনার ফাইলটা। ওই কোনো একটা ট্যাগ হয়তো ম্যাম, কোনো একটা ট্যাগ আপনার উল্টো পাল্টা হয়ে গেছে, আমি ওই জন্যই ডেইলি কাজ ডেইলি অন্য একটা ফোল্ডারে করতে বলি। আচ্ছা আচ্ছা, মানে ওইটা বড় আমি কোড দেখতে যখন আপনার পাচ্ছি। আপনি যখন এখনই 1-150 লাইনের কোড দেখবেন, আপনার ছোট্ট একটা ভুল হবে, আপনি বুঝতে পারবেন না যে প্রবলেমটা আপনার কোথায় আসছে।
আচ্ছা, যার জন্য আমি আগের মানে আজ কালকে পর্যন্ত আমরা যতটা শিখেছিলাম একটার মধ্যে ছিল, তো ওই সবটা উড়ে গেছে। এবার আমার একটু সমস্যা হয়ে গেছে যে আমি পরপর বানাতে গেলে আবার সমস্যা হয়ে যাবে, যে আমি একটুখানি ভুলে গেছি আর কি। এবার আপনার শিক্ষা হয়ে গেল, পরের থেকে আপনি নতুন ফোল্ডার বানাবেন। হ্যাঁ হ্যাঁ, মানে ওইটা নতুনটা যদি আমি ফোল্ডার বানাই, আজকের যেটা করে নিলাম আর কি, ঠিক আছে, ওটা তো আমি সেভ যদি করি, যেটা ডে 9 দিয়ে আমি আর কি করলাম, তো ওটা সেভ করতে গেলে ওই আমরা যেরকম নর্মাল যেখানে সেভে যাই এডিট অপশনে, ওখানে গিয়ে কি সেভ করতে হবে? না না, কন্ট্রোল এস মেরেই আপনি সেভ করবেন, ওটাই সেভ হয়ে যায়। সেভ হয়ে গেলে ওই আপনার ওই পিডিএফ বলছি, সরি, ফোল্ডারের মধ্যেই থেকে যাবে, তাই তো? একদম একদম। আচ্ছা ঠিক আছে, আমার এটা হারিয়ে গেছে।